আজকেই তোমার এখানে আসতে গিয়ে বহুদিন ধরে প্ল্যান করে করে একটা ট্রেডমিল অর্ডার দিয়েছি এবং এটা পলিটিক্যাল বিষয়ও না, এটা ব্যক্তি কুণাল ঘোষের বিষয় এবং ব্যক্তি অভয়ের মা বাবার বিষয়। তাদের মধ্যে যদি কোনো বিষয় হয়ে থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার পার্টি। আচ্ছা, মুখপাত্র তোমাদের তো কুণাল দা। হ্যাঁ, আমরা সবাই মুখপাত্র। সেদিনকে যন্তর মন্তর ঘরের ধরো তোমার মানে ওই যে কোডটা ছিল, সেটা কোনো একটা হয়তো মন্ত্র ছিল যেটা সায়েন্টিস্ট তৈরি করতো। আজকে সেই জায়গাতে হয়তো কোথাও ধর্ম ব্যবহার হচ্ছে, কোথাও জাত ব্যবহার হচ্ছে, বাট আলটিমেটলি যন্তর মন্তর ঘরে তো আমাদের সবাইকেই ঢোকানো হচ্ছে কখনো না কখনো, কোথাও না কোথাও। কোনো একটা বিজেপির একটা পুজো, হ্যাঁ, এটা ধরো একটা বেশিরভাগই দেখা যাচ্ছে মানে আমাদের শাসক দলের পুজো, তো এইটা কেন হবে এখানে? এবার কি, এবার 5,000 টাকায় তো সরকার বলছে না তুমি এটা সংসার চালাও। তুমি এখানে যখন শিফট করবে, শিফট করার পরে তো তোমার একটা কাজ খুঁজতে সময় লাগবে। তার হয়নি যে সায়নীকে দেওয়া হলো যাদবপুরে, তোমাকে ওখানে মা বলছে না বিয়ে কর বিয়ে কর, কারোর সঙ্গে এনগেজড। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু আবার খেলা হবে। যে বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, বন্ধু আবার খেলা হবে। এটা কোথাও ক্লিয়ার করার সুযোগ পাইনি, তাই তোমার এখানেই করছি। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দে আপনাদের স্বাগত। আজকে আমার অতিথি দেবাংশু, মানে আমাদের খেলা হবে দেবাংশু। দেবাংশু, আমার চ্যানেলে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ, দর্শকদেরও আমার প্রণাম। হ্যাঁ, তো দেবাংশু, তোমাকে প্রথমেই একটা কথা জিজ্ঞেস করছি, আজকে তো খুব বৃষ্টির দিন, হ্যাঁ, তো সকালে কখন উঠেছো, কি করেছো, একটু আমাদের এখানে আসার আগে একটু বলো। উঠেছি তো 7টা 7:30 যেমন উঠি আর কি, কখনো কখনো রাত হলে 8টা বেজে যায়। সেরকম ভাবে উঠে একটু 9টা 9:30 10টা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। উঠে যেমন যা কাজগুলো বাকি থাকে সেগুলো করা, রাতে যেসব মেসেজ এসে থাকে সেগুলো রিপ্লাই করা, তারপর আমাদের আইটির কিছু কাজকর্ম থাকে সেই সমস্ত গুলো করে, যেমন হয় স্নান টান সেরে নিয়ে খাওয়া দাওয়া পুজো, এই সমস্ত গুলো করতে করতেই তারপরে টাইম কেটে গেল। আজকে আমি শুধু আসার সময় ওটাই ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে কতটা টাইমে পৌঁছতে পারবো, যদি একটু আগে সময় হাতে নিয়ে বেরিয়েছিলাম। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের টাইমটা এইভাবেই মোটামুটি এই কাজের মধ্যেই কেটে গেল। আমি তোমাকে তুমি বলছি, তুমি সকালবেলা উঠে এক্সারসাইজ জিম এগুলো কিছু করো না? কিছু করা হয় না, রাস্তাঘাটে আজকেই তোমার এখানে আসতে গিয়ে বহুদিন ধরে প্ল্যান করে করে একটা ট্রেডমিল অর্ডার দিয়েছি। আজকেই গাড়িতে আস্তে আস্তে ওই ট্রেডমিলের ডেলিভারিটা হচ্ছিল, ফোনে বলছিলাম যে ওইখানে রেখে আসুন, লোক আছে নিয়ে নেবে। আজকে এই ঘটনা ছিল, তুমি প্রশ্নটা করলে। প্রোগ্রামে হাঁটাহাঁটি হয় আমাদের তো, মানে মিছিল ফিছিল হলে তো 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার এমনি হয়। নিয়ম করে আমার কোনো এক্সারসাইজটা হয় না যে ওই একটা টাইম বেঁধে নিয়ে ওই টাইমে করতে হবে, ওইটা আমার হয় না। আচ্ছা, এবার একটু তোমাকে প্রথমে এটাকে রোস্ট ভেবো না, কিন্তু আমি তোমার কতগুলো আমার যেগুলো উৎসুক প্রশ্ন, সেগুলো মনে জনগণেরও উৎসুক প্রশ্ন জেনে নি। অ্যাজ এ মা আমি জিজ্ঞেস করছি যে যে সমস্ত ছাত্ররা ধরো এখনো ভর্তি হয়নি, হ্যাঁ, হতে পারছে না, জয়েন্ট এন্ট্রান্স বলো, মেডিকেল বলো, বা ধরো অন্যান্য কলেজগুলোতে, হ্যাঁ, ভীষণই তো একটা দুশ্চিন্তা হয় মা বাবাদের। তো কিন্তু এটাও জানা যে এটাতে একবার অনন্তকাল আটকে থাকবে এরকম তো হতে পারে না, নিশ্চয়ই হবে, কিন্তু ওদের ধরো 2-3 মাস পিছিয়ে যাবে না, ওদের সিলেবাসটা খুব অসুবিধা হয়ে যাবে। সেটার দেখো, তোমার তো জানা কতটা কথা নয় আমি জানি না, তাও আমি তোমায় জিজ্ঞেস করছি কি হবে বলে তোমার মনে হয়। দেখো, প্রথম কথা হচ্ছে সরকারি বিষয় তো সবসময় সবকিছুর ব্যাপার থাকে না, আমরা যখন জানতে পারি তখন সেগুলো নিয়ে বলি। তবে এইটুকু বিষয় বলতে পারি যে আজকে 21 তারিখ তো আমাদের এই শ্যুটটা হচ্ছে, এটা আপলোড হতে হতেই আশা করি কিছু একটা পজিটিভ জিনিস আমরা সবাই জানতে পারবো। আর একটা ওবিসির মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ব্যাপারটা চলছে, এটা আমরা সবাই জানি। ওই ব্যাপারটার জন্য একটু আটকে রয়েছে, একটা কনফিউশনও রয়েছে। তো আশা করি সেটা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং খুব তাড়াতাড়ি, হ্যাঁ একটু ডিলে হয়ে গেছে, এটা অবশ্যই অনস্বীকার্য। তোমার এটা আপলোড হতে হতেই আশা করি কিছু একটা ক্ল্যারিটি চলে আসবে, আশা করতে পারি এটা। এবার দেখা যাক, বাকিটা তো সরকারের। আচ্ছা, আর একটা খুব জিজ্ঞাসার কথা, মানে এটা মানে যেহেতু তোমার সঙ্গে কুণাল ঘোষের সম্পর্কটা খুব ভালো, তোমাকে জিজ্ঞেস করছি যে উনি যে এরকম একটা অভয়ের বাবাকে চিঠি লিখলেন, মানে একটা কি এফআইআর করলেন, হ্যাঁ, ও আবার বলছে এই বিষয়টার একটু ক্ল্যারিটি যদি দাও, তুমি কি কিছু জানো? না, আমি না ঠিক কি বিষয় নিয়ে উনি এফআইআর করেছেন আমি এটা বলতে পারবো না। তবে আমি যতদূর শুনেছি যে
মানে আমি যতদূর জানি সম্ভবত কিছু একটা ওনাদের তরফ থেকে বলা হয়েছিল বা এরকম কিছু একটা ব্যাপার, তাই হয়তো মানহানির একটা বিষয় হয়েছে। মানে আমি ব্যাপারটা সত্যি ডিটেলস জানি না, এবং এটা পলিটিক্যাল বিষয়ও না, এটা ব্যক্তি কুণাল ঘোষের বিষয় এবং ব্যক্তি অভয়ের মা বাবার বিষয়। তাদের মধ্যে যদি কোনো বিষয় হয়ে থাকে, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ আওয়ার পার্টি। আচ্ছা 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 আচ্ছা, এবার আমি তোমাকে একটা অন্য প্রশ্ন করি, তুমি কবে ছবিতে আসছো? ছবি বলতে মানে সিনেমার কথা? না, এখনো তো সেরকম কিছু প্ল্যানিং নেই, আর সেরকম কেউ বলেও নি এখনো পর্যন্ত। 2021-এর পরে পরে কয়েকজন বলেছিলেন যদিও, কিন্তু সেই সময় করে হয়ে ওঠেনি। কারণ না, সেটা না বলাই ভালো। তবে 21-এর পর পর বলতে পুজোর টাইমটা করে, যদিও তারপরে আমাকে একটা ইয়ে থেকে বলা হয়েছিল পুজো সংক্রান্ত একটা ভিডিও, মিউজিক ভিডিও, যেমন প্রত্যেক বছর পুজোয় গান বেরোয়, সেটা করার কথা। তো আমি সেটা করেছিলাম 2021-এ একটা পুজোর ইয়ের। তো কিন্তু ওয়েব সিরিজের একটা পার্টের জন্য আমাকে বলা হয়েছিল, বাট আমার খুব একটা ব্যাপারটা পছন্দ হয়নি আর কি, তো সেই জন্য আমার করা হয়নি। ওয়েব সিরিজের যে পার্টটা ছিল সেটা কি কোনো প্রোটাগনিস্ট মানে হিরোর পার্ট নাকি? না 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 না, সেরকম সেই হিরোর পার্ট বাবা রে বাবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো এই বিষয়ে এক্সপার্ট নই, এবং আমার মনে হয় সবাই সব বিষয়ে নাক না গলাতে যাওয়াই ভালো, সবাই তো সব বিষয়ে এক্সপার্ট নয়। দেবো তো তোমার পলিটিক্স এক্সপার্ট ছিল না, এমপি হয়ে গেল। পলিটিক্সটা তো এমন একটা জায়গা, সবার আসার জায়গা। কারণ মানব সেবা শুধুমাত্র আছে, ধরুন একজন ডাক্তার ভোটে দাঁড়ালো, সবাই মিলে তাকে ভোট দেয় যে ডাক্তারটা খুব ভালো ডাক্তার, প্রচুর মানুষের সেবা করেছেন। একজন শিক্ষক ভোটে দাঁড়ালো, সবাই মিলে তাকে ভোট দেয়। তো এটাও তো একটা প্রফেশন, অভিনয়টাও তো একটা প্রফেশন, গানটাও তো একটা প্রফেশন। তোমার মানে রাজনীতিটা অনেকদিন ধরে করা তাহলে দরকার নেই? না, অবশ্যই দরকার আছে। এই জন্য নীতি নির্ধারক যারা হন তারা পিওর পলিটিক্যাল লোকই হয়, ঠিক আছে? কিন্তু একজন সাংসদ বা বিধায়ক যার কাজ হচ্ছে তার এলাকাকে সার্ভ করা, আমার মনে হয় না তার জন্য বিরাট পলিটিক্যাল নলেজের দরকার আছে। এলাকাকে সার্ভ করার জন্য একজন সমাজসেবী, সে কি রাজনীতিবিদ হতে পারে না? আবার একজন রাজনীতিবিদ, সে তো বেসিক তো মানে আমার তো সেটাই বক্তব্য, একজন রাজনীতিবিদ সে কেন একজন অভিনেতা হতে পারে না? যখন শতরূপ ঘোষ হচ্ছে, শতরূপদার ব্যাপারে আমি বলতে পারবো না, তার হয়তো কোনো পূর্ব, তুমি দেখোনি? না আমার সত্যি দেখা হয়নি, তার হয়তো কোনো পূর্ব অভিজ্ঞতা আছে বা এই বিষয়ে ইন্টারেস্ট আছে। তবে শতরূপদার আমি একটা শুনেছিলাম, সম্ভবত ঋত্বিক ঘটককে নিয়ে একটা ডকুমেন্টারি বা এরকম কিছু একটা সম্ভবত সে করেছিল, বা মৃণাল সেনকে নিয়ে, আমি বলতে পারবো না ঠিক, করতে হবে কোনো একজন প্রখ্যাত পরিচালককে নিয়ে করেছিল, এটা আমি শুনেছিলাম। এরকম কিছু একটা শুটিং হচ্ছিল, সোশ্যাল মিডিয়াতেই দেখেছিলাম, ওইটুকু জানি। তখন থেকে বুঝেছিলাম হয়তো ওর ইন্টারেস্ট আছে এই বিষয়ে। তো এটা যার যার ইন্টারেস্ট। তোমার ফিল্মে কোনো ইন্টারেস্ট নেই? না, মানে ইন্টারেস্ট নেই বলতে কি, দেখতে ভালো লাগে, দেখি, দেখতে পছন্দ করি, এবং বাংলাটাই প্রধানত দেখতে পছন্দ করি, হিন্দিটা খুব একটা ভালোবাসি না। ধূমকেতু দেখেছো? না, এখনো দেখা হয়নি। আমি না কোনো সিনেমায় এই ফার্স্ট ডে ফার্স্ট শো প্রথম 1 মাস আমি দেখি না। আমি সবার মুখে শুনে শুনে যখন কান পচে যায় তখন আমি দেখতে যাই। মানে মানে একটু হলে ভিড় থাকলে আমি সেটা একটু অ্যাভয়েড করে। তোমার দলের একজন বিধায়কের স্ত্রী শুভশ্রী, যে কিনা নিজে একজন বিখ্যাত নায়িকা, হ্যাঁ, আর তার এক্স বয়ফ্রেন্ড যে কিনা একজন এমপি, হ্যাঁ, এরকম ছবি তুমি না দেখে আছো? না, এক্ষেত্রে আমার পার্টির বিধায়কের ওয়াইফ কিনা কিংবা আমার এমপির সিনেমা কিনা, এর চাইতে বড় বিষয় হচ্ছে আমার কাছে একজন অভিনেতা এবং অভিনেত্রীর মুভি। মানে আমার দলের কিনা সেটা ফ্যাক্টর। আমি তো বহু আমার সাথে আদর্শগত হয়তো বিরোধিতা আছে, না না, আমি বলছি আমার দলের আমার সাথে বহু মানুষের ধরো আদর্শগত বিরোধিতা আছে, এমন প্রচুর মানুষের আমি কাজ দেখতে ভালোবাসি, তাদেরও প্রচুর সিনেমা। কিরকম ছবি দেখতে, কি জনারের ছবি দেখতে ভালোবাসো? প্রথম কথা হচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো লাগে যেটা আজকের দিনের, না ঠিক সেরকম নয়, কোন ছেলে রোমান্টিক ভালোবাসে না, সব মারপিটের ছবি। আমি আবার মারপিটও ভালোবাসি না। আচ্ছা, আমি না একটু বিশেষ করে যদি মানে আমার ওই অঞ্জন চৌধুরী সম্ভবত তিনি ডিরেক্টর, তার যে ওই যে রঞ্জিত মল্লিক থাকতেন, চিরঞ্জিত থাকতেন, তাপস পাল থাকতেন, প্রসেনজিৎ থাকতেন, ওই যে জনারটা না, ওটা আমার খুব ভালো লাগে। বড় বউ ছোট বউ মাছের পিস, ব্যাপারটা কেন বলছি, কারণ আমি নিজেও তো একটা একান্নবর্তী পরিবারের ছেলে, ফলে ছোটবেলা থেকে এই গোটা ফ্যামিলি মিলে এই ধরনের সিনেমাগুলো দেখা হতো। তো এইটা না আমার একটা অন্যরকম ভাবে কানেক্ট করে, এবং প্রতিটা এই সিনেমার গল্পে আমি আমার ছোটবেলার সাথে রিলেট করতে পারি। ফলে এই জনারটা আজকের দিনে আমার ড্রামা জনারটা বেশি ভালো লাগে, মানে একান্নবর্তী জনারটা। তো হ্যাঁ, আর যদি বলেন আরো মানে স্পেসিফিক্যালি এইটার বাদ দিয়ে যদি আমার বলতে হয় তাহলে থ্রিলার। হ্যাঁ, কিন্তু ওই শুধু ওই প্রেম ভালোবাসার সিনেমা কি শুধু মারধর, আমি তো অ্যাকশন একদম পছন্দ করি না। মানে আমার সবচেয়ে পেছনের সারির পছন্দ হচ্ছে অ্যাকশন মুভি, ওই মারছে কাটছে বোম মারছে গুলি মারছে পছন্দ না। এবং আমি পার্সোনালি মানে পয়সা দিয়ে দুঃখ কেনার পক্ষপাতী নই, ফলে আমি একটু মানে অতিরিক্ত ইমোশনাল যে মুভিগুলো, যেগুলোতে কেউ ধরুন মরে যাচ্ছে, কারো শরীর খারাপ হচ্ছে, অসুস্থ হচ্ছেন, এই ধরনের সিনেমাগুলো আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি না। সত্যজিৎ রায়ের নিশ্চয়ই ভক্ত। কোন কোন ছবি তোমার খুব ভালো লাগে? আমার তো ওই যে বললাম আনন্দ,
আমার তো ওই গুপি বাঘার গোটা সিরিজটাই খুব প্রিয়, এবং বিশেষ করে যেহেতু আমরা পলিটিক্স এর সঙ্গে যুক্ত, হীরক রাজার দেশটা আমাদের প্রত্যেককে ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, আমাকে তো ভীষণভাবে করেই। এবং আমি মনে করি মানে রবীন্দ্রনাথ ঠাকুর যদি লেখার দিক থেকে উনি অমর হয়ে থাকেন, যে কারণে অমর বলা হয় কারণ তার লেখা কখনোই কোনো টাইম স্পেসিফিক ফ্রেমের মধ্যে বন্দী নয়। আজ থেকে 100 বছর আগেও তার লেখার সাথে রিলেট করা যেত সেই দিনের সমাজে দাঁড়িয়ে, আজকেও রিলেট করা যায়। যেমন সত্যজিৎ রায় সেরকমই একজন ক্রিয়েটার, সত্যি যেদিনকে তিনি তৈরি করেছেন সেদিনের পরিস্থিতিতে দাঁড়িয়েও তারটা রিলেট করা যায়, আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে তারটা রিলেট করা যায়, 100 বছর পরেও যাবে। ফলে সেই জন্য ওই যে ক্যাম্পে ঢুকছে মানুষগুলোকে তাড়িয়ে নিয়ে গিয়ে, কনসেন্ট্রেশন ক্যাম্প বলো এই বলো ওই সমস্ত আছেই, প্লাস হচ্ছে যন্তর মন্তর ঘর। সেদিনকে যন্তর মন্তর ঘরের ধরো তোমার মানে ওই যে কোডটা ছিল, সেটা কোনো একটা হয়তো মন্ত্র ছিল যেটা সায়েন্টিস্ট তৈরি করতো। আজকে সেই জায়গাতে হয়তো কোথাও ধর্ম ব্যবহার হচ্ছে, কোথাও জাত ব্যবহার হচ্ছে, বাট আলটিমেটলি যন্তর মন্তর ঘরে তো আমাদের সবাইকেই ঢোকানো হচ্ছে কখনো না কখনো, কোথাও না কোথাও। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যজিৎ রায় তো অবশ্যই প্রিয়। তো এই যে যন্তর মন্তর করে যেটা তুমি বললে যে ধর্মটাকে ঢোকানো হচ্ছে, তো একটা দল যদি এরকম করে, আমি কোনো দলের নাম নেব না, আমার চ্যানেল তার না, তো একটা দল যদি করে তাহলে তাকে দেখে দেখে সব কটা দলই বা করবে কেন? এখন বিষয়টা হচ্ছে মানে তাকে তো তার অন্য জিনিস নিতে পারে। একজন যদি ধর্ম নিয়ে খুব করে তাহলে আরেকজন শিক্ষা নিয়ে করুক, সে শিক্ষার বুলি তাকে শিখিয়ে 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 শিক্ষিত করে করে তাকে জাগরণ দিক। এখন মুশকিলটা হচ্ছে বর্তমানে আমাদের ভারতবর্ষে ইনক্লুডিং পশ্চিমবঙ্গ, এখানে না গণমাধ্যমের একটা স্ট্রং রোল আছে, সংবাদ মাধ্যমের একটা স্ট্রং রোল আছে। এখন মুশকিলটা হচ্ছে সংবাদ মাধ্যম এমন কিছু ইস্যুকে তারাই ঠিক করে সেটা ইস্যু হবে কি হবে না তাদের প্রচারের মাধ্যমে, মানে তারা সেটাকে কতটা গুরুত্ব দেবে তার উপরে নির্ভর করে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ধরো কোনো একটা রাজনৈতিক দল মনে করলো যে ধর্মকেন্দ্রিক কোনো একটা ইস্যুকে তারা গুরুত্ব দেবে, এবং সংবাদ মাধ্যম গণমাধ্যমগুলো সেটা নিয়েই সারাক্ষণ ধরে প্রচার করছে। এখন তোমাকে ওটার কাউন্টার না করলে হবে না, কারণ মানুষের মাথায় বিষ ঢোকানোর চেষ্টা হচ্ছে, কথার কথা আমি বলছি। তো সেটাই তুমি কাউন্টার করতে যাওয়া মানে অলরেডি কিন্তু তার ইস্যুতে তোমাকে পা মেলাতে হচ্ছে, এটা কোনো অপশন নেই। ফলে এটার মুশকিলটা হচ্ছে একটা দল যদি তার ধর্ম নিয়ে কচকচানি কুসংস্কারে আবদ্ধ করে দেয়, আর একটা দল, আমার মনে হয় এটা সবচেয়ে সহজ সলিউশন। কোনো একটা রাজনৈতিক দল চাইলেই বিপরীতধর্মী অবস্থান সবসময় নিতে পারে না ইস্যুর বাইরে বেরিয়ে। আমার মনে হয় এটার সবচেয়ে ভালো অপশন হচ্ছে এই সমাজের যারা বুদ্ধিজীবী এবং এই সমাজে যারা মিডিয়া কন্ট্রোল করেন, যারা মিডিয়ার মালিক আছেন, তাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে যে রাজনীতির সঙ্গে ধর্ম মেশে এমন কোনো ইস্যুকে আমরা প্রশ্রয় দেব না, আমরা দেখাবো না। তারা এই সিদ্ধান্তটা নেওয়া শুরু করে দিন, বন্ধ জল মিশিয়ে দিয়েছে, এমন ভাবে মিশিয়ে দিয়েছে দুধের জলের মধ্যে যে হাঁস ছাড়া কেউ ওটাকে আলাদা করতে না। এবার মুশকিলের জায়গাটা হচ্ছে ধরো মানে প্রতিনিয়ত যদি তোমার মাথায় একটা বিষয় নিয়ে হ্যামারিং করে ক্রমাগত হ্যামারিং করে যাওয়া হয়, একটা টাইমে গিয়ে তোমার ওটা মাথায় বসতে বাধ্য। এবার সেটা ছেড়ে তুমি যদি কাউকে অন্য একটা জিনিস দেখাও, মানে আর যে কোনো রকমেরই আজকের দিনে কলিযুগ এমন জায়গাতে গেছে, বলতে খারাপ লাগলো এটা সত্য, মানুষ তো আস্তে আস্তে নিউক্লিয়ার হচ্ছে, বড় পরিবার আস্তে আস্তে ছোট হচ্ছে, মানুষ যত দিন যাচ্ছে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে। মানে এতদিন আমরা থেকে এখন আমি কি পেলাম, আমি কি পাবো, আমার কি হবে, মানে আগে আমরাটার মধ্যে গোটা পৃথিবী থাকতো, তারপর দেশ, তারপর রাজ্য, এই করতে করতে আমার পাড়া, লাস্টে আমার ফ্যামিলি। এখনই আমরার মধ্যে আমার ফ্যামিলিটাও এখন থাকছে না, এক্সটেন্ডেড ফ্যামিলিটাও থাকছে না, এখন আমরা বলতে আমরা, ঠিক আছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমরার পার্ট। ফলে এই যে মানুষ আস্তে আস্তে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছে, এই সময়ে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে ঘৃণার চাষ করাটা কম্পারেটিভলি অনেক ইজিয়ার। আরো একটা কারণ হচ্ছে ধরো এখন মানুষ, একটা ইয়ং ছেলে মেয়েরা, আগে আমরা ছোটবেলায় উঠে মাঠে খেলতে যেতাম, এখনকার জেনারেশনের ছেলে মেয়ে আমার ভাই বোনদের মধ্যে দেখছি মোবাইলে বন্দি। সকালবেলা উঠে রিল স্ক্রল করা শুরু করছে, 2 ঘন্টা ধরে রিল দেখছে, আরেক ভাই বোন মোবাইলে গেম খেলছে, সিওসি খেলছে, পাবজি খেলছে, ইত্যাদি ইত্যাদি খেলার মধ্যে। এই যে হচ্ছে, এটার জন্য মুশকিল যেটা হচ্ছে না, একে অপরের সঙ্গে যে হিউম্যান টাচ, যে উষ্ণতার বিনিময়, সেটা বন্ধ হয়ে গেছে। মাঠে ফুটবল খেলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে পা কেটে গেল, সেই কাটা পায়ে মাটি সরিয়ে দিয়ে এক বন্ধু কল চিপছে, এক বন্ধু জল লাগিয়ে দিচ্ছে, 3 জন মিলে প্ল্যানিং হচ্ছে যেন মা বাবা কারো জানতে না পারে পড়ে গিয়ে কেটেছে, তাহলে 4 দিন খেলতে দেবে না। এই ব্যাপারগুলোর মধ্যে যে একটা আন্তরিকতার বিনিময় হতো, মানুষ মানুষের সঙ্গে মিশে যে একটা মানে শক্তপোক্ত সামাজিক জীব হিসাবে গড়ে উঠতো, ওইটাই এখন বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আজকের দিনে মানুষ যেহেতু আত্মকেন্দ্রিক, একটা ঘরের মধ্যেই রূপম ইসলামের একলা ঘর আমার দেশ আজকের দিনে বাস্তব। তো এই যে একলা ঘর প্রত্যেকের দেশ হয়ে গেছে, প্রত্যেকে সোশ্যাল মিডিয়া, আমি কতটা ভালো আছি, আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, সেটা ছবি ছেড়ে দিলাম, কি দরকার?
আর পাড়া কালচারটা উঠে যাচ্ছে, একদম উঠে যাচ্ছে, ওই যে মানুষের সময় কম। না আর একটা কথা বলি দেবাংশু, আমি এইটা বলে আমি তোমার ছোটবেলাতে চলে যাব। সেটা হচ্ছে যে আমাদের ছোটবেলায় না, আমাদের যে পাড়াটা, আমি যে পাড়ায় থাকতাম সেখানে আমি তোমাদের ওই সুব্রত তোমাদের না, আমাদের সবারই সুব্রত বক্সিকে পশুবাবু বলতাম, তার কারণ ও আমাদের পাড়া। হ্যাঁ, এবারে তোমার ওখানে আমরা মানে পশুবাবুর কোলে পিঠে খুব ঘুরেছি। এবার আমার বক্তব্য যে সেইখানে পাড়াটা ছিল তখন পাড়া, মানে আমার মা কাকিমারা ফল কাটতো, হ্যাঁ এরা করতো, যেরকম পাড়া পাড়া থাকে, ওর মধ্যে কিন্তু কোনো পলিটিক্যাল কালার ছিল না, জানো তো। এখন সব পাড়াতেই, কিছু রাগ করো না তুমি, আমি তোমায় বলছি বলে, কিন্তু সব পাড়াতেই কিছু না কোনো না কোনো একটা ধরো আজকে এটা নাম করতেই হচ্ছে কোনো একটা বিজেপির একটা পুজো, হ্যাঁ এটা ধরো একটা বেশিরভাগই দেখা যাচ্ছে মানে আমাদের শাসক দলের পুজো। তো এইটা কেন হবে? এটা পুজোটা তো পুজো, এটা কেন একটা দলের নাম কেন্দ্রিক করে কেন হবে? এইটা আমার খুব কষ্ট লাগে, আমার খুব দুঃখ লাগে। আমি যখন আমার পাড়াতে, পুরোনো পাড়াতে যাই, তখন আমি দেখি ওই মানুষগুলোই আছে, সেই মানুষগুলো আমার কাকা দাদা হিসেবে নেই, তারা একটা দলের প্রতিনিধি হিসেবে প্ল্যাকার্ডের নিচে। ইটস ভেরি হার্টস মি, সত্যি বলছি। তুমি এটা ঠিকই বলেছো, তবে এটার কারণটা আমি যে আগের কথাগুলো বললাম তার সাথে কোথাও গিয়ে কানেক্টেড এই কারণে, আমি এই কারণে বলছি। ধরো আমি একটা এক্সাম্পল দিই, ধরো এতদিন এমন একটা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল বাংলায়, মানে যারা খুব একটা ধর্মকর্মের সঙ্গে যুক্ত থাকতো না, ঠিক আছে, ওরা তো মানে বিশ্বাস করে না, যার আদর্শের ব্যাপারে এই নিয়ে কিছু মধ্যে থাকতো না। এবার ধরো প্রায় 35 বছরের এই রিজিমটার পর, তারপরে আমরা ধরো 14 বছর ক্ষমতায় আছি, ঠিক আছে, মানে 35 আর 10 তুমি যদি দেখো 45, আর হচ্ছে তোমার প্রায় 4 বছর, ঠিক আছে, প্রায় 49 বছর, প্রায় 50 বছর। তো এই 50 বছরের যে রিজিমটা, তার আগে আমি বিশ্বাস করি তুমিও খুব ছোট, আমাদের মতো জন্মই হয়নি অনেকের, দর্শকদেরও অনেকের জন্ম হয়নি, কেউ খুব ছোট। তাহলে 35 বছর যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, তারা পুজো টুজোর মধ্যে যেহেতু বিশ্বাস করতো না, যে কানেক্টেডও ছিল না। এবার যখন 11 সালে একটা পরিবর্তন হলো, একটা কংগ্রেসি ঘরানার দল ক্ষমতায় এলো, মানে কংগ্রেসি ঘরানার দল বলতে তৃণমূল কংগ্রেস, যারা ধরো একসময় কংগ্রেস ছিল মেনলি, তাদের সাথেই তো এই রাজনৈতিক দলটা কিন্তু অনেক বেশি ক্লাব কালচার, এলাকার অনুষ্ঠানগুলোতে যুক্ত থাকা, এইটাই অনেক বেশি আমরা মানে একটু অ্যাডজাস্ট করে নিতে ভালোবাসি, মানে এটা আমাদের দলীয় মানে কালচারের মধ্যেই রয়েছে। ফলে ক্লাবের সঙ্গে যে যুক্ত থাকা, কানেক্টেড থাকা, তার সঙ্গে যুক্ত হয়ে যায় পুজোয় কানেক্টেড থাকা, ফলে স্বাভাবিকভাবে এলাকার লোকজন নেতারা পুজোয় কানেক্টেড হয়ে গেল, নেতারা কানেক্টেড হয়ে গেল। এবার কি হলো, তাহলে সেটা নেতা, যেহেতু নেতা ক্ষমতায়, সে নেতা। ধর আজকে আমরা, আচ্ছা তুমি আমায় বলো, তুমি আজ অব্দি সিপিএম এর পুজো বলে কোনো পুজো শুনেছো? ওইটাই কিন্তু কংগ্রেসের পুজো কিন্তু আছে। আমি তোমার একটা এক্সাম্পল দিই, আমি সেটাই কেন হবে না, ধরো সুব্রত মুখোপাধ্যায়, তিনি নেই আমাদের মধ্যে। সুব্রত মুখোপাধ্যায় পুজো ছিল, একডালিয়া এভারগ্রিন কিন্তু সুব্রত দার পুজো, এখনো বলি সুব্রত দার, এখনো সুব্রত দার পুজো বলা। আচ্ছা সুব্রত দার পুজো কি আজকে? সেই কবে থেকে সুব্রত দার পুজো? না, কিন্তু আমি বলছি তারই কন্টেম্পোরারি তুমি কোনো সিপিএম এর নেতার কিন্তু পুজো দেখতে পাবে না। সিপিএম এর পুজো মানে কোনো একটা নির্দিষ্ট লোককে, মানে ধরো এই পাড়ার অমুক, এই চিহ্নিত করে এই লোকটি এবং এই লোকের সঙ্গপাঙ্গ যারা, তাদের পুজো, এরকম কিন্তু কোনোদিন ছিল না। মানে এইটা ধরো আজকে পশু কাকুর পুজো বলে আমাদের নিজেদেরই পুজো মনে হয়, যেহেতু ওটা পশু কাকুর, মানে আমরা বলি এটা পশু কাকুর পুজো, মানে ইট সাউন্ডস লাইক দ্যাট। মানে আমাদের সময় ছিল আমাদের ছোটবেলার পুজো, এখন হয়ে গেছে পশু কাকুর পুজো, বুঝতে পেরেছো? তার মানে যে আমাদের না, তা তো নয়। মানে আমি এটাই বলছি, ধরো কলকাতার মধ্যে আমাদের ববি হাকিম মেয়র, বহু বছর ধরে তার পুজো চেতলা অগ্রণী, সবাই জানে। আমাদের অরূপ বিশ্বাস, বহু বছর ধরে তার পুজো সুরুচি সংঘ, এটা সবাই জানে, ঠিক আছে। এরকম কলকাতায় কিছু কিছু পুজো আছে, এরকম আমাদের প্রচুর নেতা আছে যারা বহু বছর ধরে পুজোর সাথে কানেক্টেড। এখন বিষয়টা হচ্ছে এই যে তুমি বললে যে পুজো, সুব্রত বক্সির যে পুজোটা, সেটাকে তোমরা একটা নামে জানতে, এবার সেই ব্যক্তির নামে জানতে। এখন সেই ব্যক্তির একটা রাজনৈতিক পরিচয় আছে, এবার সেই রাজনৈতিক পরিচয়টাই আস্তে আস্তে বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেইটা নাম। এবার ধরো, এবার আমরা যখন প্রায় 5-6 বছর ধরে শাসন করে ফেললাম, তখন যে রাজনৈতিক দলটা পুজোয় বিশ্বাস করতো না, তাদের বদলে আমাদের বিরোধী রাজনৈতিক দল হিসেবে এমন একটা দল চলে এলো, যারাও ধরো এই মানে পুজোর, মানে আমাদের মতোই পুজোর সঙ্গে কানেক্টেড থাকা একটা রাজনৈতিক দল। এবার তারা যখন এলো, তখন তো তারা ওই স্পেসটা দখলের চেষ্টা করলো, যেটা সিপিএম এর এতদিন চেষ্টাই ছিল না, কারণ তারা কোনোদিন ইন্টারেস্টেডই ছিল না। তখন কম্পিটিশনের জায়গাটা এলো, তখন এই দলের পুজো ওই দলের পুজো ব্যাপারটা এলো, যেটা এতদিন ছিল না। সেটা তোমার মনে হয় হেলদি? যদি সেটা পুজোকে বহরে বাড়াতে হেল্প করে, 4টে বেশি আইসক্রিম কাকু যদি বসার সুযোগ পায়, 4টে বেশি ফুলের মাসি যদি ফুলের অর্ডার পায়, পুজোটায় যদি 50 জনের জায়গায় 1000 জন ভোগ খাওয়ার ব্যবস্থা হয়, তার জন্য যদি 5 কিলো চাল কিনতে হয়, দোকানদারটার লাভ হয়, তাহলে আমি মনে করি হেলদি। বাহ, ঠিক আছে।
বুঝলাম। তো আমাকে এবার বলো, তোমার ছোটবেলায় চলে যাই, তোমার ছোটবেলার পুজো কিরকম ছিল? যেহেতু পুজোটা আসছে, আর বর্ষা আজকে ঠিকই দুদিন বাদে শরতের মেঘ, তো তোমার পুজোটা কিরকম ছিল, কোথায় ছিল, কিভাবে কাটিয়েছো, কোথায় জন্মেছো? আমার পুজো বলতে, আমার তো জন্ম বালিতে। আমার পুজো বলতে প্রথম যে চোখ বন্ধ করলেই পুজো বলতে মনে করে সেটা হচ্ছে মায়ের প্রায় লেজুর ধরে থাকা ক্যাপ বন্দুক কিনে দিতেই হবে, ঠিক আছে। আর সেই ক্যাপ বন্দুকটা একদম পুজোর আগে আগে পেতাম। ক্যাপ বন্দুকটা একদম পুজোর আগে আগে পেতাম। এবার মায়ের মানে ব্যাপারটা ছিল ক্যাপ বন্দুক কিনে দেবো, ওই ক্যাপের রিল নিজে জোগাড় করে নিতে হবে। এবার ওই 3 টাকা করে ডেইলি স্কুলে টিফিনে পেতাম। ওই ঢাকা দেওয়া ওইগুলো ভিতরে ঢুকিয়ে রাখিয়ে দেখো টাক 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 করে উঠবে তো। ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে ওগুলো তখন কত 8 আনা না 1 টাকা করে ছিল, খুব সস্তা ছিল, আমিও ফাটাতাম। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এবার ক্যাপ রিল কি করে ভরবো, তখন ওই কাকু কাকিমা যাদের কাছে ধরে ধরে যে দুটো দাও, এই করো সেই করো। আর না হলে একমাত্র অপশন ছিল ওই রোজ 3 টাকা করে স্কুলের টিফিনের জন্য পেতাম, 2 টাকার খেতাম, 1 টাকা করে জমাতাম, ঠিক আছে। আলু কাবলি ঝালমুড়ি যাই খেতাম না কেন, ওই 1 টাকা করে সেভ করে করে যে টাকাটা জমতো সেইটা পুজোর সময় ক্যাপে রিল কিনতে কাজে লাগাতাম, ঠিক আছে। ওইটা একটা মেমোরি। যেমন এখন অনেক কিছুই বন্ধ হয়ে গেছে, গ্রিটিংস কার্ড এখন কেউ কাউকে দেয় না। মানে আমাদের 1 জানুয়ারি মানেই তার আগে স্কুলে সবাইকে গ্রিটিংস কার্ড দেওয়া, হ্যাঁ, 8 আনা থেকে শুরু করে 20 টাকার গ্রিটিংস কার্ড কেউ কাউকে দিচ্ছে, মানে যেগুলো খুললে জিনিসপত্র হতো ভেতরে আর কি, একটু ডিজাইন বেশি হতো। তারপরে তার সাথে তার হেভি বন্ধুত্ব আর কি, কেউ 8 আনারটা দিচ্ছে মানে আর কি নামকে বাঁচতে বন্ধু, কম একটু বন্ধু, মানে এইরকম এগুলো দিয়ে জাজ হতো তখন। তো তারপরে যাই হোক পুজো ওরকম। এবার পঞ্চমীতে আমি আমার ভাই বোনদের নিয়ে ঘুরতে বেরোতাম আমার লোকাল। এবার আমার বালির যেখানে পুজো, সেখানে আমাদের আশেপাশে 4-5টা পুজো হতো। এবার আমি যখন ভাই বোনদের নিয়ে ধরো বেরোচ্ছি, তখন আমার বয়স হচ্ছে ধরো 12-13 বছর। আমার ভাই বোনেরা কেউ 7 বছর, 8 বছর, 9 বছর। তো তাদের প্রত্যেককে বলতাম তোরা সবাই 5 টাকা করে নিবি পুজোর হাত খরচা, ঠিক আছে। আমি 5 টাকা, আমি দেবো 10 টাকা, ঠিক আছে। তো ওই 10 টাকা আর ধরো 3 ভাই বোন 5 টাকা করে নিত, 15 টাকা, 15 আর 10-এ 25 টাকা হচ্ছে ওই দিন আমাদের খাওয়া দাওয়ার খরচ। 2 টাকা দিয়ে আলু কাবলি কিনলাম, 4 জন ভাগ করে খেলাম, ঝালমুড়ি খেলাম। এইটা গেল আমাদের পঞ্চমী। ষষ্ঠী সপ্তমী এলাকায় থেকে সপ্তমীর দিন দুপুরবেলা অটো করে মায়ের সাথে মামার বাড়ি, আমার মামার বাড়ি হচ্ছে শালকিয়া, আচ্ছা, ঠিক আছে। তো মামার বাড়ি চলে যেতাম, সেই মামার বাড়িতে বাকি মাসিরাও আসতো। তো সব মাসিরা এসে পুজোর 2টো দিন সপ্তমী থেকে নবমী পর্যন্ত ওখানে কাটতো। আবার নবমীর বিকেলবেলা চলে আসতাম বাড়ি, এলাকার পুজো, সেখানে ভাসান টাসান হতো, ওরা সবাই যেত। এটাই মোটামুটি পুজো। আর এই কলকাতায় ঠাকুর দেখা ফাঁকে এগুলো মোটামুটি শুরু হয়েছে একটু বড় হওয়ার পর। মানে কলকাতার পুজো প্রথমেই হয়তো দেখেছি আমি মানে খুব ছোটবেলায়। পুজোর সঙ্গে কখনো যুক্ত ছিলেন? না না না, বাবা তো যুক্তই ছিল না। বাবাকে তো প্রতি 1 বছর ছাড়া ছাড়া পুজোয় পেতাম। আমার বাবা যেহেতু গুজরাটে বাইরে কাজ করেন। হ্যাঁ, আচ্ছা, এই গুজরাটের ব্যাপারটা জিজ্ঞেস করি, তোমার বাবা কি চিরকালই গুজরাটে কাজ করতেন? একদম। ও আচ্ছা, তাহলে এইটা নিয়ে একটু বিতর্ক হয়, আমি তার জন্য শুনি মাঝে মাঝে মাংস বাবা। এইটা একটু বলে রাখা ভালো যে আমার বাবা হচ্ছে নরেন্দ্র মোদীর চেয়ে 1 বছরের বড়। আচ্ছা, ঠিক আছে, মানে বয়সটা আমি বলছি। আমার বাবার 1950-তে জন্ম, নরেন্দ্র মোদী সম্ভবত 51 বা 50, নরেন্দ্র মোদী 50 সেপ্টেম্বর, আমার বাবার হচ্ছে 50 জানুয়ারি, ঠিক আছে। আমার বাবার কোম্পানি ছিল এখানে হাওড়া শালকিয়াতে। 1977 সালে 1978 সালে বাবাদের কোম্পানি এখান থেকে উঠে গুজরাটে শিফট করে যায়। এবার বাবারা 4 জন সুপারভাইজার ছিলেন, এটা কোথাও ক্লিয়ার করার সুযোগ পাইনি, তাই তোমার এখানেই করছি। বাবারা 4 জন সুপারভাইজার ছিলেন, মেনলি লেবার কন্ট্রাক্টর আমাদের বাবাদের কাজ ছিল। তো সেই কোম্পানি যেহেতু এখানে ছিল, এবার 3-4 বছর তারা কাজ করছে। এবার আমার বাবা ধরো কাজ ওখানে ঢুকেছে 75-76-এ, তখন আমার বাবার বয়স কত হিসাব করো, 50-এ যদি বাবার জন্ম হয়ে থাকে, 75-76 মানে 25-26 বছর বয়স হবে। তখন বাবা কাজে ঢোকে, কোম্পানি যেহেতু শিফট হয়ে গেল, বাবারা 4 জন, কিন্তু 4 জনই যারা তারা বাঙালি। এবার তারা যখন কাজ করছে, কোম্পানির বিশ্বস্ত হয়ে গেছে, তো কোম্পানি ওদেরকে বললো যে তোমরাও গুজরাটে চলে এসো, আর তোমরা কাজটা বুঝে গেছো, তোমরা ছাড়া অন্য কাউকে এখন নিতে পারবো না। তো সেই 1978-এ আমার বাবারা শিফট করে চলে যায়। এবং আমার বাবাদের যে কোম্পানি শিফট করে যেতে হলো, সেটারও কিন্তু একটা বিশেষ কারণ, মানে একটা বিশেষ রাজনৈতিক দল ক্ষমতায় আসার পরের বছরই কোম্পানিটা লাটে উঠলো বাবাদের আর কি, গুজরাটে শিফট করলো। 77 একটা পার্টি ক্ষমতায় আসে, 78-এ বাবাদের কোম্পানি চলে যায় গুজরাটে। তো আমার বাবা 78 থেকে সেই কোম্পানিটাই গুজরাটে কাজ করছে। এবার আমার বাবা 78-এ গেছে, মানে আমার বাবার তখন 28 বছর বয়স, নরেন্দ্র মোদীরও তখন 28 বছর। কি একটা ছোট্ট কষ্ট এটা আছে যে চলে যেতে হয়েছিল? এটা তো আছেই, কারণ মানে কোন একটা দল এসেছিল বলে বা কোম্পানি চলে গেছিল, সেরকম কি কোনো দুঃখ? সেটা হয়তো আছে, তবে সেটা
কোনো মানে কোনো একটা রাজনৈতিক দল এসছে বলে বাবাকে চলে যেতে হয়েছে এইটা নিয়ে খুব একটা হয়তো ভাবিনি, কারণ আমার বাবার মতো আমি লক্ষ লক্ষ না, আমার বাবার মতো তখন কোটি কোটি বাবাকেই ছেড়ে চলে যেতে হয়েছিল সেই সময়টা, কারণ প্রচুর কোম্পানি তো উঠেছিল সেই সময়। এখন বিষয়টা হচ্ছে আমার বাবাকে 1 বছর ছাড়া ছাড়া পুজোয় পেয়েছি। আমার বাবা মাধ্যমিকের সময় পায়নি, উচ্চ মাধ্যমিকের সময় পায়নি, এমনও সময় হয়েছে বাবা, এবার বাবাদের সিস্টেমও তো ধরো 6 মাস 7 মাস ওখানে টানা, এখানে আসতো 1.5 মাসের জন্য, ঠিক আছে। কখনো কখনো এরকম হয়েছে বাবা টানা 1-1.5 বছর ওখানে, এখানে আসেনি। এবার এইগুলোর জন্য কি হতো, মানে মেনলি আমাদেরকে মানুষ আমাদের মাকেই করতে হয়েছে, ঠিক আছে। দিদিকে বলো, আমাকে বলো। তোমরা দুই? হ্যাঁ, আমার দিদি আছে, আমার থেকে 8 বছরের বড়। আচ্ছা, বিয়ে হয়ে গেছে? না, এখনো হয়নি। আচ্ছা। তো আমার তো মাকেই মানুষ করতে হয়েছে, সবটা করতে হয়েছে। এবার বাবাকে খুব রেয়ার আমরা পেতাম, তো বাবা আসাটা আমাদের কাছে একটা উৎসব, যে বাবা আসছে, যে বাবা 1-1.5 মাস থাকছে, মানে ওটা একদম সবচেয়ে আনন্দের টাইম। এবার বিষয়টা হচ্ছে বাবা প্রত্যেক বছর বিজোড় সংখ্যার সালে পুজোয় থাকবে, এটা আমরা জানতাম। কারণ বাবারা যেহেতু 4 জন সুপারভাইজার, ওদের মধ্যে একটা সিস্টেম ছিল যে 2 জন এবছর পুজোয় যাবে, 2 জন 4 জনই তো বাঙালি, 4 জনই চলে এলে কোম্পানি চলবে কি করে। তো এই 2 জন 2 জন করে সিস্টেম থাকতো, যে এই বছরে এরা 2 জন কলকাতায় থাকবে পুজোয়, আর পরের বছর আর 2 জন থাকবে। ফলে 1 বছর ছাড়া ছাড়া বাবাকে পুজোয় পেতাম। তো বাবাকে ম্যাক্সিমাম ইয়েতেই পাইনি আর কি। এখন রিসেন্ট গত 2024 ফেব্রুয়ারি থেকে বাবাকে নিয়ে চলে এসেছি, কারণ বাবার তো এখন বয়স বুঝতেই পারছো 75 এর ওপর। আমি সেটাই জিজ্ঞেস করতে চাইছি। এবার আমার বাবা আবার ফ্লাইটে চড়তে পারেন না, আমার বাবা একটু ক্লস্ট্রোফোবিক, ঠিক আছে। উনি আবার এই বদ্ধ জায়গায় ইয়ে পান, সেই জন্য আমার বাবা মানে এই লাস্ট যখন এসছেন তখন ওই 34-35 ঘন্টা ট্রেনে ট্রাভেল করে। এবার একজন 75 বছরের লোক একা একা নিয়ে চলে এসছে, ভালো করেছে, এই ফেব্রুয়ারিতে নিয়ে চলে এসছে। তো মানে ফেব্রুয়ারি বলতে 24শে ফেব্রুয়ারি, মানে আমার জাস্ট লোকসভা ইলেকশন যে বছর হলো তারই 2-3 মাস। তাহলে এখনো ওই ওর বাবা গুজরাটে কাজ করে কেন বলে কেন ওকে বলছে, আমি এটা নিয়ে বেশি কথাও বলি না। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার বাবা গুজরাটে কাজ করে এটা বলা হয় এই কারণে, এটা দেখানোর জন্য, দেখো তোমার বাবা এমন একটা রাজ্যে কাজ করে, তোমরা বলছো রাজ্যকে গুজরাট হতে দেবে না, তোমার বাবাই গুজরাটে কাজ করে। কিন্তু তাদেরকে আমি কিভাবে বোঝাবো যে আমার বাবা যে বয়সে গুজরাটে গেছে, তখন আমার বাবাও বারমুন্ডা পরে ঘুরতো, আর দেশের প্রধানমন্ত্রীও সে সময় বারমুন্ডা পরেই ঘুরতেন, কারণ তাদের বয়সটা তখন এক। তো মুশকিলটা হচ্ছে আমার বাবার আজকে গুজরাটে কাজ করার পেছনে সেই লোকটার কোনো অবদান নেই, কারণ সেই সময় যদি এখানে একটা রাজনৈতিক দুটো সম্পূর্ণ আলাদা। ফলে সেখানে যদি একটা পশ্চিমবঙ্গে সেই সময় একটা দল এসে যদি সব কোম্পানি লাটে তুলে আমার বাবার কোম্পানিটাকে না পাঠিয়ে দিত, চলে যেতে হতো ইউনিয়ন বাজি এই সমস্তর জন্য, তাহলে হয়তো আমার বাবা আজকে এখানেই কাজ করতেন। ফলে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ গুজরাট। হয়তো কোম্পানি অন্য, যেহেতু মালিক গুজরাটের লোক ছিলেন, তাই তারা গুজরাটে শিফট করেছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, ফলে এটা এখনো বলা হয়। অনেকে বলেন যে দেবাংশুর বাবা পরিযায়ী শ্রমিক, অবশ্যই আমার বাবা পরিযায়ী শ্রমিক, এই নিয়ে তো কোনো সংশয় নেই, কিন্তু 24শে ফিরে এসেছে। তো এই পরিযায়ী শ্রমিক সম্পর্কে আমি একটু তোমাকে বলছি। সবাই সমালোচনা করছে, যেহেতু দিদি বলেছেন 5,000 টাকা করে দেবো, চলে আসো। ওইটা নিয়েও তো বলছে আমাকে যে দেবাংশুর বাবা কি এলে 5,000 টাকা পাবে। বাবা কাকা নিয়ে কথা বলাটা আমি একদম ভালোবাসি না। তোমাকে বলতে পারে, আমাদের বাংলা শিক্ষায় বাবা কাকা এই সমস্ত বয়স্ক লোকের সম্পর্কে কথা বলাটা আমি ভদ্রতার মধ্যে মনে করি না। এটা আমি একদমই সৌজন্যের মধ্যে মনে করি না, সেটা যেই বলুক। কিন্তু আমি তোমাকে জিজ্ঞেস করছি যে পরিযায়ী শ্রমিকদের যারা বলছে 5,000 টাকা দিলে চলে এসো, অনেকেরই হয়তো সুবিধা হবে যারা ধরো বাইরে থাকার জন্য এস্টাবলিশমেন্ট খরচটা অনেকটা দিতে হচ্ছে। কিছু মানুষের সুবিধা হবে, যারা খুবই গ্রাসরুটের তাদের হয়তো সুবিধা হবে, কিন্তু যারা ধরো একটু বেশি তাদের ধরো অন্তত 50,000 টাকা রোজগার, তাদের তো সুবিধা হবে না। হ্যাঁ, এবার তাহলে কি 50,000 গ্রাসরুটের লোকেদের ফিরিয়ে আনতে চাইছেন? এইটা আমি জানতে চাই। কারণ হচ্ছে 50,000 টাকা যাদের রোজগার না, তাদের খুব কম লোকই মার খাচ্ছে। আমার কথা হচ্ছে, তুমি যদি ধরো আজকে দিল্লি, গুজরাট, পাঞ্জাবে যাও, হ্যাঁ, তোমায় কিন্তু মারবে না, চট করে আঘাত করবে না, আক্রমণ করবে না। একটু এস্টাবলিশড লোকজনকে করবে না। এদের টার্গেট হচ্ছে মেনলি সেই সমস্ত মানুষগুলো, গরিব মানুষগুলো, ঠিক আছে। মানে তাদেরকে, মানে মুশকিল হচ্ছে আমাদের ভারতবর্ষে এখনো এই জিনিসটা রয়ে গেছে যে গরিব মানুষদের ভয়েসটা খুব ধীরে শোনা যায় বা শুনতে দেওয়া হয়। হ্যাঁ, মানে 5টা, মানে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, একজন সাধারণ গরিব মানুষ যদি কলকাতা শহরে তার ডেড বডি পাওয়া যায়, সেটা নিয়ে খবরে হয়তো জাস্ট একবার ফ্ল্যাশ করে যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গল্প শেষ। কিন্তু সেই ব্যক্তিটার যদি ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস একটু উঁচু হয়, এরকম কোনো ব্যক্তির মৃতদেহ পাওয়া যায়, সেটা নিয়ে কিন্তু 4 দিন ডিসকাশন হবে। আমাদের সমাজের এটা একটা বাস্তবতা। এখানে এবার কি, এবার 5,000 টাকায় তো সরকার বলছে না তুমি এটাই সংসার চালাও। তুমি এখানে যখন শিফট করবে, শিফট করার পরে তো তোমার একটা কাজ খুঁজতে সময় লাগবে,
তারপরে একটা কাজ শুরু করলে, তো ওটার জন্য একটা ইনিশিয়াল সাপোর্ট, কিন্তু এই সাপোর্টটা ইনিশিয়াল তোমাকে সেট আপ রেডি করার জন্য সরকার দিলেও এই সাপোর্টটা কিন্তু সরকার বলেনি আমি বন্ধ করে দেবো। দ্যাট ইজ দ্য ডিফারেন্স আর কি। ফলে আসছে যারা, মানে সেই মানুষগুলো যারা বেশি ভালনারেবল, বাইরে থাকলে যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, যারা মার খাচ্ছে। এই তো কলকাতা শহরে আজকেই হয়েছে, আচ্ছা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বাংলা বলার জন্য 2 জন পিটিয়েছে, আমাদের কলকাতা শহরে। বাংলা বলার জন্য বাংলাদেশি বলে 2 জন পিটিয়েছে, ঠিক আছে। যারা পিটিয়েছে তারা সম্ভবত বিহারের বাসিন্দা। তো এগুলো তো হচ্ছে, তো সেই জায়গা থেকেই গভর্নমেন্টের এই ব্যাপারটা করা হচ্ছে। তো এবার বিষয়টা হচ্ছে না, মানে এটা একটা ওই মানে এটা খুব বড় বিষয়, মানে এটা এত পলিটিক্যাল বড় বিষয়, সেটা অতটা যেতে গেলে মানে ভীষণ তর্ক, এবং এটার জন্য সুমন দেকে দরকার। আচ্ছা, এবার আমি চলে যাই যে এই বিবেক অগ্নিহোত্রীর ছবিটা নিয়ে। যেহেতু এটা ফিল্মের বিষয়, এটা তো আমরা একটু ভালো করে ডিসকাস করতে পারি। সেটা হচ্ছে যে বিবেক অগ্নিহোত্রীর যে বেঙ্গল চ্যাপ্টার, সেটা নিয়ে তোমার বক্তব্যটা একটু শুনতে চাই। আমার বক্তব্য হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার থেকেও বেশি বক্তব্য হচ্ছে আমার বিবেক অগ্নিহোত্রীকে নিয়ে, ঠিক আছে। এই লোকটা আছে বেঙ্গল চ্যাপ্টারে। না না, আমার কাছে কন্টেন্টটা ম্যাটারই করে না। কেন আমি বলছি কন্টেন্টটা ম্যাটার করে না বলতে, কি গল্প স্টোরি আমি তো দেখিনি না, কিন্তু আমি মানে অ্যাজ হোল তার খোলসটা জানি, ট্রেলারটা দেখেছি। এবার আমি তোমায় বলি কেন আমরা এই বিরোধিতাটা করছি। এই লোকটার কাজ হচ্ছে প্রত্যেকটা ভোটের আগে বিভিন্ন রাজ্যে গিয়ে, ঠিক আছে, সেই নির্দিষ্ট এলাকার ধর্মীয় বিষয়গুলোকে খুঁচিয়ে তোলা। লোকসভা নির্বাচনের আগে এ বানালো কাশ্মীর ফাইলস, ঠিক আছে। এবার কাশ্মীর ফাইলস এর সত্যি ঘটনা দেখিয়েছে, মিথ্যা ঘটনা দেখিয়েছে, এটা আমার বিতর্কেরই বিষয়। আমার কথা হচ্ছে আমাদের জীবনে যদি কোনোদিন কোনো খারাপ ঘটনা ঘটে থাকে, আমাদের কি সেই খারাপ ঘটনাটা পুষে মনে বসিয়ে রাখাটা কাজ, নাকি সেটাকে ফেলে এসে নতুন কিছুকে, লাইফকে নতুন ভাবে শুরু করাটা কাজ? বঙ্গভঙ্গ যখন হচ্ছে, যখন ভারতবর্ষ দাঙ্গার আগুনে জ্বলছে, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ সেই দাঙ্গার নিয়ে গল্প লিখতেন, নাকি রবীন্দ্রনাথ রাখি বন্ধন করে সেটাকে থামানোর চেষ্টা করতেন? তো একজন শিল্পীর কাজ কি? আগুনে কেরোসিন তেল ঢালা, না সেই আগুনটাকে চাপা দেওয়া? এটা তো একটা শিল্পীর কাজ, একটা বেসিক কাজ, সমাজের ভ্রাতৃত্বের বন্ধন বাড়ানো। ও কাশ্মীর ফাইলস করলো, যদিও কাশ্মীর ফাইলস করলো, তারপর লোকসভায় কি হলো সবাই দেখেছে। কর্ণাটক ইলেকশন, ওখানে একটা দল ক্ষমতায় ছিল, তাদের টলমল অবস্থা ছিল। ওই কর্ণাটকে গিয়ে, কর্ণাটক ইলেকশনের ঠিক আগে বার করলো তা কেরালা ফাইলস, ঠিক আছে। এখন কেরালা ফাইলস যে বার করলো, কারণ কেরালা ফাইলস বার করেছে, কেরালায় কিছু হবে না, কারণ কেরালায় ওরা তৃতীয় শক্তি, কিন্তু কর্ণাটকে ওরা পাওয়ারে ছিল। তো কেরালা ফাইলস বার করলো, এবং দেশের স্বয়ং প্রাইম মিনিস্টার তিনি কেরালা, এই কর্ণাটকের রাজনৈতিক মঞ্চ থেকে পাবলিককে বললেন, কেরালা ফাইলস দেখুন কি হবে বুঝতে পারছেন, এরা যদি জিতে যায়, ঠিক আছে। কর্ণাটকে হেরে গেল, ঠিক আছে, করে লাভ হলো না। এখন ঠিক বেঙ্গল ইলেকশনের আগে এসছে। আচ্ছা, আমার একটা কথা বলুন, আমি ব্যক্তিগতভাবে খুব হার্ট হয়েছিলাম যখন দেখেছিলাম শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাসের এটাতে আছেন। কারণ শাশ্বত চট্টোপাধ্যায় হচ্ছেন আমার সবচেয়ে প্রিয় অভিনেতা। মানে কিছু কিছু মানুষ আছে যাদের জন্য আমি সিনেমা দেখি, তার মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় আমার জন্য সেরকম ভালো লোক, আমি জানি। এবার আমি যখন পরে তার কাছে শুনলাম, মানে তার একটা ইন্টারভিউতে শুনলাম, তিনি বলছেন যে তাদের দিয়ে যখন শুট করানো হচ্ছে, তাদেরকে সিনেমার নাম বলা হচ্ছে দিল্লি ফাইলস। এবং এখনকার দিনে জানি শুটিং এর নাকি এরকম সিস্টেম হয়ে গেছে, আমার তো এই সম্পর্কে আইডিয়া নেই, যে প্রত্যেককে নাকি নিজস্ব ট্র্যাকটা শুধু বলে দেওয়া হয়, তারা সেটা করেন, পুরোটা বলা হয়। এটা কিন্তু আমিও শুনেছি যে ওদেরকে নাকি ট্র্যাক, আমি যখন একবার শাশ্বতের ইন্টারভিউ নিতে গেছি, সরি আমি তোমাকে অন্য একটা গল্পের জন্য, হচ্ছে সম্ভবত অনুরাগ বসুর এই মেট্রো এইটার জন্য, আমি যখন জিজ্ঞেস করেছিলাম তোমার গল্পটা কি, মানে বিষয়বস্তুটা কি, বলে দেখো আমার ট্র্যাকটা আমি জানি, এরম বলেছিল। মানে ওকে শুধু ওর ট্র্যাকটাই বলা হয়। এবার এইটা শাশ্বত চট্টোপাধ্যায় যখন বললেন, তা আমার এইটাতে কি হয়েছিল আমি জানি না, এটা উনি নিজেই বলেছেন। তো আমি তো বিবেক অগ্নিহোত্রীর চেয়ে বেশি আমার বাংলা শিল্পীকে বিশ্বাস করি, সে আমার পক্ষের হোক বিপক্ষের হোক, আদর্শ কি হোক, আমার দেখার দরকার নেই। এখন বিষয়টা হচ্ছে সে যখন বলছে যে তাকে দিল্লি, এবার আমার কথা হচ্ছে ট্র্যাক অনেকেই এখন বলতে চায় না, স্টোরি লিক হয়ে যাওয়ার ভয় থাকে, অনেক কিছু থাকে, অনেকে স্পয়লার বার করেন, এটার কারণ হতে পারে। কিন্তু সিনেমার নামটাই ভুল বলে কেন শুটিং করানো হলো? এটা খুব কি উদ্দেশ্য এটা? মানে আমার কথা যে তোমার যদি উদ্দেশ্য ক্লিয়ার থাকে, তুমি যদি মনে করে থাকো যে তুমি শুধু একটা ইতিহাস তুলে আনছো, তাহলে এটা করার কি দরকার? 2 নম্বর বক্তব্য হচ্ছে এই সিনেমার একটা মূল ক্যারেক্টার হচ্ছেন গোপাল পাঠা, আমরা প্রত্যেকে যার ক্যারেক্টারটা পড়েওছি।
আমি দেখেছি সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমি গোপালপাটাকে দেখেছি, কারণ আমার স্কুলে যাওয়ার সময় ওই গাজা পার্ক বলা হয় না যে এলিগেন্ট রোডে, গাজা পার্কের ঠিক পাশে গোপালপাটার একটা মাংসের দোকান ছিল, ওখানে কালী মূর্তি এখনো আছে এবং ওর সামনে উনি বসে থাকতেন। মানে আমার খুব ফেইন্ট, আমি স্কুলে যেতাম, আমি দেখতাম ওই ধুতি পরা ওরকম পরা, মানে দূর থেকে দেখতাম। এখনো ওই গোপালপাটা আমি ওই কালী ঠাকুরকে প্রণাম করি। এবং আমাদের বাড়িতে ছোটবেলায় গোপালপাটার দোকান থেকে মাংস আসতো, তখন এত মুন্না ছিল না। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ তো হ্যাঁ, এবার সেই মানুষটার যিনি নাতি, তিনি কিন্তু কেস করেছেন। হ্যাঁ, এটাও নিশ্চয়ই তুমি শুনেছো। হ্যাঁ। তো তার নাতি কেন কেস করলো যদি বিকৃত না করা হয়ে থাকবে? এবার বিষয়টা আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে, বিকৃত কি করা হয়েছে? বিকৃত করা হয়েছে বলতে যে কোনো ঘটনারই অনেক রকম তো দৃষ্টিভঙ্গি হয়, কিন্তু সেই দৃষ্টিভঙ্গিটাকে ইচ্ছাকৃত। গোপালপাটা খুব সাহায্য করেছিল এবং প্রচন্ড ইয়ে করে সেটাকে, যারা আক্রান্ত হচ্ছিলেন তিনি তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের সেভ করেছিলেন। এটাই যে কোনো জায়গার কাজ। তাহলে ও বিবেক অগ্নিহোত্রী অন্যায়টা কি করে বুঝতে পারছি না। উনি যে মানে একটা ক্যারেক্টার যিনি সেভিয়ার, তিনি এইটার জন্য তো সেভিয়ার না যে তুমি আক্রান্ত হচ্ছে, তুমি এই ধর্মের, তোমায় যে মারতে আসছে সে ওই ধর্মের, তাই আমি তোমায় বাঁচাচ্ছি, আমি তোমাকে বাঁচাচ্ছি, তুমি আক্রান্ত। সেটা বাঁচিয়েছিল। তোমাকে যদি তোমার ধর্মের কেউ মারতে আসে আমি তোমায় বাঁচাচ্ছি, কারণ বাঁচানোটা উদ্দেশ্য, কে মারতে আসছে ওটা দেখে না। সেটাই ডিফারেন্সটা হচ্ছে যে এখানে দৃষ্টিভঙ্গিটাকে পুরো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ও এখানে জাতিতে ধর্ম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তখন বিষয়টা হচ্ছে এই ব্যাপারগুলো যে করতে চাওয়া, এবং এইখানে এই যে তার যে ইতিহাস সম্পর্কে কত ভুল জ্ঞান। আমি যে ইতিহাসে খুবই কাঁচা ছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যিনি এই বিষয়ে মুভি বানাচ্ছেন তার তো জ্ঞানটা থাকা দরকার, নাহলে ইতিহাসে বিকৃতি করে। তিনি বললেন যে কলকাতায় সোহরাওয়ার্দীর নামে রাস্তা রয়েছে, সেটাকে বদলে দেওয়া দরকার। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সেই সোহরাওয়ার্দী, তাদের মধ্যে যদি বেসিক তফাৎটাই না জেনে তিনি বলেন, এবার ভাবুন এটাই উনি সিনেমায় ঢুকিয়ে থাকতেন। মানে রিসার্চটা খারাপ, রিসার্চ খারাপ। তো এইরকম খারাপ রিসার্চে তৈরি করা একটা মুভি, সেটা প্রকাশ করার পর যদি কমিউনাল হারমোনিতে ডিস্টারবেন্স ঘটে, সেটা দায়িত্ব তো উনি নেবেন না। উনি মুম্বাই থেকে আসবেন, একটা সিনেমা বানাবেন, বাংলা শিল্পীদের ইউজ করবেন, তাদের ভুল তথ্য দেবেন, দিয়ে সিনেমাটা বাংলায় রিলিজ করাবেন, করে আগুন জ্বালিয়ে দিয়ে তিনি আবার মুম্বাইতে চলে যাবেন, তার বাড়িতে কিচ্ছু হবে না, তার সমস্যা হবে না। তার জন্য যদি বাংলায় কমিউনাল হারমোনিতে ডিস্টারবেন্স ঘটে, ফেস করবে তারা কারা? বাঙালিরা। আর দাঙ্গা লাগলে তাতে কিন্তু কোনো বড় রাজনীতিবিদের বাড়িও পড়ে না, তাতে কোনো শিল্পপতির বাড়িও পড়ে না, কোনো ডিরেক্টরের বাড়িও পড়ে না, পড়ে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষের কুড়ে ঘরগুলো। কারণ কুড়ে ঘরের ছাউনিতে আগুনটা আগে লাগে, অট্টালিকায় লাগতে টাইম লাগে। তো এরা বোঝেন না সেটা। এই জায়গা থেকে আমাদের প্রতিবাদ, এই জায়গা থেকে আমাদের বিদ্রোহ। বুঝলাম। এটা তো বিবেক অগ্নিহোত্রীর ছবিটা বিষয়ে বললে। এবারে আবার তোমার ওই পুরোনো দিকটায় চলে যাই, তোমার মা বাবার ওই দিকটাতে। তুমি যখন একটু বড় হলে, কলেজটা কি ছিল? আমার তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল সোদপুরে। আচ্ছা, হ্যাঁ। এবার বিষয়টা কি নাম ছিল? আমার হচ্ছে সোদপুরের নামাজপাড়ার কাছে। আচ্ছা, তুমি কি ইঞ্জিনিয়ারিং? আমার সিভিলে পড়াশোনা করা। ও, সিভিলে পড়েছো। এবার তৃণমূলে তোমার পদটা একটু বলো তো। আমি হচ্ছি মানে আইটি উইং এর দায়িত্বে আছি, মানে ইনফরমেশন টেকনোলজি উইং এর দায়িত্বে রয়েছি, মানে এই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রচার দলে এই সমস্ত গুলি দেখাশোনা করি আর কি। হ্যাঁ, এবার ওই যে পুজোর কথাটা যখন বলছিলাম, এবার পুজোয় ধরো এই যে মামার বাড়ি চলে গেলাম, এলাম, এই কেন্দ্রিকই ছিল আমাদের পুজো। কলকাতায় যখন থেকে বেরোনো শুরু করলাম, কলকাতার পুজো দেখা শুরু করলাম মা বাবার সাথে, মামার বাড়ি টামার বাড়ি সবাই মিলে একবারই জাস্ট কলকাতার পুজো দেখতে ছোটবেলা গেছিলাম, তারপরে বন্ধু বান্ধবরা। এবার আমি ব্যক্তিগতভাবে দুর্গাপুজো আমার কাছে অন্যরকম ইমোশন, সবার মতোই, আমার একটু বেশি। তো প্রত্যেকদিন দুর্গাপুজো হল নাইট ঠাকুর দেখতাম। ঠিক আছে, প্রত্যেকদিন। তো প্রত্যেকদিন বলতে মানে ধরো ষষ্ঠীও হল, মানে বিকেল 4টে থেকে পরের দিন সকাল 7টা, এবং পুরোটা হাঁটা। ওই মাঝখানে শুধু হয়তো একটা মেট্রো চেঞ্জ করলাম, এর বেশি আর নয়। চলছে হাঁটা। হ্যাঁ, মানে এই যে ধরো ভোর 4টে পাখি ডাকা শুরু করেছে, তখন তুমি ফুচকা খাচ্ছ, এটা তুমি নর্মাল দিনে করবে? ঠিক বলেছো, এটা তুমি নর্মাল দিনে করবে? রাত্রি 2:30টার সময় তুমি বিরিয়ানি খাচ্ছ, তুমি বুঝতে পারছো বিরিয়ানিটা তেলটা খারাপ হয়ে গেছে, মানে কিন্তু তুমি খাচ্ছ, এবং তোমার শরীরও কিন্তু খারাপ হচ্ছে না, কারণ তুমি হেঁটে সেই গিয়ে বার্ন করে দিচ্ছ। ঠিক আছে, তো এই যে পুজোর যে এসেন্সটা, এটা আমার মনে হয় না অন্য কেউ, মানে যারা বাঙালি হয়ে জন্মাননি তারা হয়তো এটা মিস করে যাচ্ছে, এটা বুঝতে পারবেন এটা আনন্দটা। ফলে সেইভাবে কলকাতায় যারা থাকে, একদম স্পেশালি কলকাতায় যারা থাকে। তারপরে ধরো আমাদের বাড়িতে যখন আমরা তো একসাথে ছিলাম সবাই, মানে ধরো একসাথে মানে কে কাকা টাকা সব। হ্যাঁ, মানে আমার বাবা হচ্ছে বড় ভাই, বাকি আমার বাবারা 4 ভাই, আর 2 পিসি আছেন, বিয়ে হয়ে গেছে স্বাভাবিকভাবেই। তো বাবারা 4 ভাই, আর আমরা ভাই বোন মেলালে হচ্ছে কাকা কাকিমা সব ভাই বোন মেলানে 9-10 ভাই বোন হবো। তো সবাই আমরা ওই, আমাদের বাড়ির সাইজ ছিল একটাই ফ্লোর, 1 কাঠা একটু বেশি বাড়ি,
তাতে আমরা 17 জন মেম্বার থাকতাম। আচ্ছা, মানে ধরো তোমার এই শুটিংটা যে ঘরটা হয়েছে এইটুকু ঘরের মধ্যে 5 জন রাত্রিবেলা ঘুমাতাম। সে আমরা ছোটবেলায় এবার আমি বলছি এই যে আমরা এই ঘরটায় হ্যাঁ, থাকতাম, এটার জন্য যেটা সুবিধা হতো, এবার ধরো প্রথমে বাড়িতে একটাই টিভি ছিল, ওই একটাই টিভিতে ক্রাইম পার্টনার প্রচুর হতো রাত্রিবেলা বদমাইশি করে। হ্যাঁ হ্যাঁ প্রচুর প্রচুর, এবং আমি একটুখানি বদমাইশ ছিলাম তাদের মধ্যে, ওই জন্য আমার ভাই বোনরা খালি সেটা মুখ দেখেই বোঝা যায়। এবার না সেরকম ব্যাপার না, এখন খুবই শান্তশিষ্ট। না, তোমার মুখের মধ্যে সেটা আছে, এবার দুষ্টু এবার মিছা। ব্যাপারটা হচ্ছে আমি আমার ভাই বোনদের এত জ্বালাতাম যে তাদের সবার কমপ্লেন হচ্ছে আমার মাকে মামুনি বলে ডাকে, যেহেতু আমার মা বাড়ির বড় বউ, সবার জেঠিমা, তো আমার মাকে মামুনি বলে ডাকে ওরা। এবার আমি ওদেরকে যাই একটু পেছনে লাগতাম না কেন, ওরা মামুনি মামুনি বলতো। আর আমার মা কেউ পুরী ঘুরতে যাচ্ছে শুনলেই তাকে স্পেশালি 4টে-5টা করে লাঠির অর্ডার দিত, ওই যে পুরীর লাঠিগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে তোমাদের পেটানো হবে আমাকে। তো সেই যে পুরীর লাঠি আনতে দিত, মানে আমি ওটাই বলছি, শুধু পুরীর লাঠি নয়, মানে চোখ বন্ধ করলে একজন মানুষ তার রান্নাঘর বা ঘরে যা যা জিনিসপত্র তুমি দেখতে পাবে ধরো, সেই সবকিছু দিয়েই মা আমায় পিটিয়েছে, মানে কোনো কিছু বাকি নেই। মানে মানে এবং আমার মা আমাকে মারতে এলে যেহেতু সবাই মামুনি মামুনি করে বাঁচতে যায়, এখন আমার মামুনিই পেটাচ্ছে, আমি কার কাছে যাবো? তো আমার বাঁচার জায়গা ছিল আমার ঠাকুমা, তো আমি ঠাকুমার পেছনে গিয়ে শেল্টার নিতাম আর কি। তো এই যে এরকম ব্যাপারগুলো, তো এবার তারপরে ধরো ওই বাড়িটায় সবাই থাকতাম। তারপরে 2017 নাগাদ সব 4-5 ভাই বোন মিলে, 4 ভাইরা মিলে, মানে বাবারা মিলে, আমরাই সব ছোটরা উদ্যোগ নিলাম যে তোমরা এবার একটু বাড়িটাকে নিয়ে কিছু ভাবো, কারণ এটাই তো থাকা সম্ভব নয়। তো তখন সবাই মিলে লোন টোন তুলে একটা ঠিক হলো যে ওটা করা হবে বলে ওটাকে দোতলা করা হলো ওই জায়গার ওপরেই। তো ওপরে 4টে রুম, নিচে 4টে রুম হলো আর কি। তো সেইভাবেই সব করলে একটা একটু বাড়ানো হলো জায়গাটা। না, জায়গাটাই ধরো 1 কাঠা সামথিং 6 রয়েছে জমি, একটু পিলার দিয়ে টিয়ে করা হলো। হ্যাঁ এবার রুম গুলো তো একদমই ছোট ছোট রুম হলো। মানে নিচের রুমটায় ধরো শুধু রান্নাঘর হলো, বসে একটু খাওয়ার জায়গা, মানে মানে এই তোমার সোফা টুকুনির জায়গা টুকুনির মতো খাওয়া, আর ওপরে ওটাই শুধু একটা খাট পেতে ঘর, মানে ওইটুকু ছোট ছোট, ঠিক আছে, মানে উইথ টয়লেট রুম নয়, তো টয়লেট তো একটাই টোটালি। আচ্ছা, ঠিক আছে, তো এরকম ভাবে করা হলো। তো তখন আমরা একটু শিফট করে এসেছিলাম যখন বাড়িটা তৈরি হয়, 2 বছর ধরে 17 থেকে 19 তৈরি হচ্ছিল বাড়িটা। তো সেই সময় আমরা এখানে শিফট করে এলাম যেখানে এখন থাকছি, বালিতে। না 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 বালিতে, বালি একটু রোডের ধারে। কারণ আমার বাবা আর আমাকে একজন পড়াতেন স্যার, তারা মিলে ওইখানে একটা জমি কিনে 2002-3 নাগাদ ওইখানে খুব সস্তায় জমি পাওয়া যাচ্ছিল, মানে একদম বালি হল্টের যেখানটা আমাদের ইয়ে আছে, গ্রাউন্ডে দোকানপত্র রয়েছে তার উপরের জায়গাটা, দোকান টোকানের উপরের জায়গাটা। তো ওটা কিনে তারা তখন একটা ফ্লোর বানিয়ে রেখেছিলেন। তখন ওই এডুকেশনাল ইনস্টিটিউট একটা ছিল আমাদের বাড়ির উল্টো দিকে, এখনো আছে, তারা ভাড়া নিয়েছিল, ওটা ইউজ করতো আর কি। তো ওটা তো আমরা থাকার জন্য কখনোই করিনি, তো ওটার সময় আমরা ওখানে শিফট করি থাকার জন্য। তো ওইখানে যে শিফট করে গেলাম, তারপরে 2019-এ ঘর ওরা দিয়ে দিল, তারপরে আমাদের আর ওখানে থাকার জন্য ফেরা হয়নি। তো এবার যেটা হচ্ছে, যেহেতু এই মহালয়ার দিন, আমার কাজ হচ্ছে আমি মহালয়ার আগের দিন সব কাকু কাকিমা ভাই বোনদের ফোনে বলে দিতাম একদম 3:30-র মধ্যে সবাই এখানে চলে আসবে। সবাই ঘুম থেকে উঠে চলে আসে, রেডিও খারাপ আছে না ঠিক আছে সব রেসপন্সিবিলিটি আমার, সব সেট আপ করে সবাই মিলে ভোর 4টে থেকে মহালয়া শোনা হতো। যারা যারা ওই দিনকে আসবে না তাদের সাথে আবার আমি ঝগড়া, তো এই করে মহালয়াটা শুরু হলো, মানে মহিষাসুর মর্দিনী যেটা হয় রেডিওতে, 10-15 মিনিট চললো, চলতে চলতে ওই ভাই বোনদের সবাইকে নিয়ে, কাকু কাকিমা সবাইকে নিয়ে ওখান থেকে বালি স্টেশনের কাছে হাঁটতে হাঁটতে চলে যেতাম। ওই অন্ধকার থাকতে থাকতেই চলে যাই, গিয়ে ওখানে মালাই চা পাওয়া যায়, 3:30 দোকান খোলে, ওইটাই প্রত্যেক বছর মহালয়া খাওয়া, মানে এটা আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে। এখনো করো? এখনো। আচ্ছা ঠিক আছে, এবছরও করবো সেটা, ঠিক আছে। তারপরে ওখান থেকে ফিরে এলাম, ওখানে 15-20 মিনিট লাগলো, তখন রেডিওর মহালয়াটা ধরার 15 মিনিট বাকি, ততক্ষণে টিভিটা স্টার্ট হয়ে গেছে, টিভিটা দেখা শুরু হলো, দেখতে দেখতে কেউ ঘুমিয়ে পড়লো, কেউ আস্তে আস্তে আবার যে যার বাড়ি চলে গেল। তো এইটা হচ্ছে আমাদের পুজোর একটা, শুরু হয়ে যায় মহালয়া থেকে, একদম সেটাই আনন্দ আর কি। তারপরে তো ছোটবেলার পুজোর মধ্যে বলতে এই কেনাকাটি, জামা কাপড়। হ্যাঁ, এখন পুজো কতটা পাল্টেছে তোমার কাছে? পাল্টেছে বলতে অনেকটা পাল্টেছে। সবচেয়ে বড় যে ব্যাপারটা হচ্ছে হেঁটে হেঁটে গোটা কলকাতা ঘোরা, ওটা আমাদের তখন সম্ভব হয় না। এখন মফট হবে। হ্যাঁ হ্যাঁ, একটু সমস্যা, সেটা একটা ব্যাপার। তো ওটা এখন যেহেতু সম্ভব হয় না, আমি ওটাকে খুব মিস করি, খুব মিস করি। মানে আর ফিজিক্যালিও পারা মুশকিল আছে, কারণ ওই তো ছোটবেলার যে এনার্জি সেটা তো আর থাকে, সেটা না থাকলেও অন্তত বেরোতে তো পারি, কিন্তু এটা হয় না। মানে এখন ব্যাপারটা হচ্ছে ধরো বড় বড় 3-4টে যে পুজোগুলো আছে সেগুলো এক এক দিন করে গেলাম, ঘুরে এলাম, কখনো মা বাবাকে পাঠালাম। ব্যাপারটা হচ্ছে আগে তুমি সাধারণভাবে পুজো করতে, এখন তুমি ভিআইপি হয়ে পুজো করো। বলতে ভিআইপি বলে ঠিক নয়, না এখন হয়তো গেলাম কি, হ্যাঁ মানে লাইন হয়তো দিয়ে ঢুকি না এখন, যে পুজো সব জায়গাতে গেলে আসুন আসুন এইটা হয়, ফলে তোমার সেই ছোটবেলার ওই যে ওইটা, হ্যাঁ হারিয়ে যাওয়া পুজো। আর দুর্গা পুজো না, যদি লাইন দিয়ে না ঢুকতে পারো তাহলে পুজোর আনন্দটা থাকে না।
মাকে দেখার আগে ওই যে লাইনের বাইরে 1 ঘন্টার অপেক্ষা, তাতে মাকে দেখার যে আনন্দটা, মাকে দেখার যে উত্তেজনাটা, সেটা যে আস্তে আস্তে বাড়তে থাকে। এই তো এসে গেছি, এবার ঢুকবো, কি হয়েছে প্যান্ডেল, থিম কি, মায়ের মূর্তি কিরকম। তুমি আসছো এমনি ঢুকে যাচ্ছ ভেতরে গিয়ে, না ওখানেই একটা বড় আনন্দের খামতি। মানে যারা লাইন দিয়ে ঠাকুর দেখেন, আমি তাদের জন্য বলছি যে তারা হয়তো দাঁড়িয়ে আমাদেরকে গালাগাল করেন, দেখে যে হুস করে গাড়ি নিয়ে ঢুকে গেল, আমরা 1 ঘন্টা ধরে লাইন দিচ্ছি, হয়তো করেন, আমাদেরও স্বাভাবিক, আমরা যখন লাইনে দাঁড়াতাম পাশ দিয়ে কেউ ঢুকে গেলে গালাগাল করতাম, হয়তো মনে মনে অনেকে বলেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা বেস্ট এক্সপিরিয়েন্স করছেন, বেস্ট জিনিসটা ওই যে লাইন দিয়ে যখন একটা ঠাকুর দেখছেন না, সেটা ঢোকার পর আপনি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছেন না, আমরা সেটা পারি না, সেই আনন্দটা পারি না। মানে আপনারা খালি কখনো আপনারা আপনারা হ্যাঁ কোনোদিন কলকাতা একদম না, জীবনে যাবো না, ভগবান না করুন যেন যেতেও না। কলকাতা আমি বাইরে, আমার বাবা বাইরে থাকতো, সে আসতো না বলে আমার দুঃখ, সেখানে আমি পুজোর সময় বাইরে যাবো কোনোদিন না। আচ্ছা, তোমাকে তো সবাই বলে যে মানে অনেক সময় তোমাকে এবার একটা যেতে যে কিছু করছে না, বাবা কাজ করছে, ছেলে কিছু, তুমি তো আইটি তে কাজ করছো, তৃণমূলের আইটি সেলের তো তুমি দেখাশোনা করছো, এটা তো ইট ইজ আ ওয়ার্ক, তো এটা তো একটা দলীয় কাজ, এটা ভলান্টিয়ারি ওয়ার্ক, ঠিক আছে। এবার মানে আমার তো ব্যক্তিগতভাবে ধরো, আমার মানে তুমি যেমন ধরো ইউটিউবে ভিডিও করছো, তোমার মনিটাইজ চ্যানেল, আশা করি সেখান থেকে কিছু একটা ইনকাম হয়। আমি ভিডিও করি, আমারও সেটাই একটা ইনকাম, ঠিক আছে। আমার ফেসবুক থেকে বলো, ইউটিউব থেকে বলো, কিছুটা, ঠিক আছে, সেটা একটা ইনকাম আছে। প্লাস ছোটখাটো কিছু ব্যবসার কাজকর্ম আছে, ছোটখাটো, সেগুলো মানে বাবা যে ইনকামটা বাইরে থেকে করতো সেটার কাছাকাছি হয়তো নয়, কিন্তু ঠিক আছে, এটা মোটামুটি চলার মতো আছে। আমার দিদি কাজ করেন। কিসের ব্যবসা করেন, তোমার অসুবিধা না হয় বলতে? না, মানে আমার বন্ধুদের সঙ্গে মিলিতভাবে কিছু রয়েছে আর কি। ধরো আইটি সংক্রান্ত? না, আচ্ছা, এর সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, এর সাথে কোনো সম্পর্ক নেই। মানে ধরো আমি বলছি, মানে অনেকগুলো জায়গাতেই চেষ্টা করেছিলাম, আমি স্পেসিফিক্যালি জনারটা বলছি না, কিন্তু এরকম অনেক চেষ্টা করেছিলাম। এর আগে যেমন 2-1 বার 2021-এর পরে 2-1টা ব্যবসায় চেষ্টা করেছিলাম, সেগুলো খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না বলে সেগুলো খুব একটা ভালো করতে পারিনি, ঠিক আছে। বাকি কিছু কিছু ক্ষেত্রে মোটামুটি যে জায়গাগুলো শুরু করেছি, 1-2টো দিক যেমন এখন আস্তে আস্তে একটু একটু ঠিকঠাক হচ্ছে, তো সেটা যদি চালিয়ে যেতে পারি, বিশ্বাস করি যে বাবা যে ইনকামটা করতো সেই জায়গায় পৌঁছতে পারবো হয়তো খুব তাড়াতাড়ি। বাট বিষয়টা হচ্ছে এটা, এবার তুমি বলতে পারো যে বাবা যে রোজগারটা করে একসময় সংসার চালিয়েছে, কারণ বাবা একসময় ধরো পিসিদের বিয়ে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুই, প্রতিটি বড় ছেলেদের যেটা হয় সব জায়গাতেই সেই যে দায়িত্ব থাকে, ঠিক আছে। এবার এখন আমার দিদির ধরো বিয়ে হয়নি, এবার বাবা 24শে ফেব্রুয়ারি কি বিয়ে মানে করবেন না বলে স্থির করেছেন? তো উনি কি পার্টির সঙ্গে যুক্ত বা কিছু? না, উনি ব্যাংকে কাজ করেন। আচ্ছা, হ্যাঁ, তো করেনি বলতে কি, হ্যাঁ নিজের পায়ে দাঁড়াই তারপরে বিয়ে করবো, এখন সবাই তাই করে। হ্যাঁ, এবার এইটা করতে 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 মানে এখন ওই আলোচনা হলো, ও আলোচনা করার মতো, মানে খুব একটা যে সিরিয়াস নিয়ে আবার করতে হবে এটা না, ওর মধ্যে। তো বাকি এবার ধরো দিদি বিয়ে ঠিয়ে যে দিনই হোক হবে, এবার আমার বাবা ধরো ফেব্রুয়ারিতে 24শে চলে এসছে, মানে এখন ধরো 1.5 বছর 2 বছরের কাছাকাছি হতে চললো, এই ফেব্রুয়ারি এলে 2 বছর হবে চলে এসছে। এবার আমাদের একটা ব্যাপার হচ্ছে, তুমি যদি সোর্স অফ ইনকাম বলো, আমাদের ওই যে যেখানে থাকি এখন বললাম, তার নিচের জায়গাটা ধরো ভাড়া দেওয়া হয়, সেখান থেকে একটা ভাড়া আসে, তাতে একটা সংসার চলার ব্যাপার। তো আমি বলছি এই সবকিছু মিলিয়েই বাবা চলে আসার জায়গাটা তো এখনো অব্দি ভরাট হয়নি, মানে অন্তত অর্থনৈতিক দিক থেকে, কিন্তু কোন রকম ভাবে কিন্তু তুমি থাকো নিউ টাউনে, তাই তো? হ্যাঁ, মানে আমি নিউ টাউনে, আমি থাকি বালিতেই, নিউ টাউন বালি আপ ডাউন, একটা সেটআপ রাখা রয়েছে। আমার একটা বন্ধু থাকে তার সাথে, হ্যাঁ একটা বন্ধু থাকে তার সাথে থাকি। এবার তার ফ্ল্যাট আর কি, তার ভাড়ার ফ্ল্যাট, সেখানে থাকি। বন্ধু না বান্ধবী? না, বন্ধু। আচ্ছা, বন্ধুই, ঠিক আছে। না, সেরকম বিষয় না, সেরকম কেউ নেই আপাতত। তো সেরকম জায়গায় থাকি। এবার ওখানে থাকলে কি হয়, মানে আমাদের যে চ্যানেল গুলো পড়ে না, তো আমার বালি থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে যায়, বহু সময় হয় আমি চ্যানেলে লেটে ঢুকি, কারণ বালি থেকে মোটামুটি ধরো আমাদের চ্যানেলের স্টুডিও গুলো, বিশেষ করে আমি ধরো একটা চ্যানেলের স্টুডিও আমি যদি বলি এই মুহূর্তে রুবির কাছে, তো আমার বালি থেকে যেতে 1.5-2 ঘন্টা লাগে, তুমি তো বাইপাস দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার নিউ টাউন হলে কি ওটা কম্পারেটিভলি হয়তো 1 ঘন্টায় হয়ে গেল, ঠিক আছে। বা সল্ট লেকে হচ্ছে কয়েকটা চ্যানেলের অফিস, সেটা আমার বালি থেকে 1.5 ঘন্টা লাগে, ঠিক আছে। সেই কারণে নিউ টাউনে মাঝে মধ্যে থাকা হয় আর কি, একটু ইয়ে করে। তো সেটাও গত 1.5-2 বছর হলো থাকছি আর কি। তো এরকম ভাবে আপ ডাউন। এবার বাড়িতে 5-7 দিনের জন্য যাই যখন। এবার তুমি বলো, একটা কথা এবার জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি যে অঞ্জন চৌধুরীর ছবি দেখতে বেশি পছন্দ করতে বলতে, আমি একটু ছবিতে চলে আসি। আর তুমি যে পছন্দ, তুমি দুটো পাতলে বসতে পারো না, ঠিক আছে, যে ছবি দেখতে পছন্দ, তুমি হিন্দি ছবি দেখো? হিন্দি ছবি বলতে না খুব রেয়ার, মানে কয়েকজন, মানে আমি অভিনেতা হিসেবে আয়ুষ্মান খুরানার খুব ভক্ত, ঠিক আছে। তো ওর কোন সিনেমা এলে,
আন্ধাধুন তো বটেই, ওটা তো কাল্ট, মানে মানে ও তো অসাধারণ সিনেমা। তো শুধু মানে আয়ুষ্মান খুরানা যে কোনো, মানে আমি বলছি মানে ও যে ধরনের সিনেমাগুলো চুজ করে, যেমন একটু একটু হালকা মানে ফিল গুড মুভি দেখতে ভালো লাগে, ঠিক আছে। ওর অনেক মুভি আছে যেগুলো খুব একটা হয়তো পপুলার হয়নি, কিন্তু আমি পার্সোনালি পছন্দ করি। যেমন যেমন দু একটা বলো। যেমন আমি বলবো অ্যান অ্যাকশন হিরো। আচ্ছা, এটা আমি সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য, হয়তো সবাই খুব একটা দেখেনি। খুব ভালো সিনেমা, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, আয়ুষ্মান খুরানার ড্রিম গার্লের দুটো পার্ট রয়েছে, ড্রিম গার্ল 1, ড্রিম গার্ল 2, মানে যেটাতে ও অ্যাকচুয়ালি মানে গল্পটা অন্যরকম একটুখানি, মোটামুটি খারাপ নয়, বাট অবশ্যই অ্যান অ্যাকশন হিরো খুবই ভালো সিনেমা, মানে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে। যদি অ্যাকশন হিরো, কিন্তু সেই অর্থে অ্যাকশনের চাইতে বেশি মজার গল্প আছে আর কি, ঠিক আছে। আন্ধাধুন তো আছেই, তারপরে ওর একের পর এক ভিকি ডোনার, সেটা তো খুব ভালো একটা ভালো মুভি। হ্যাঁ, তো এরকম প্রচুর মুভি, মানে আয়ুষ্মান খুরানা একজন যার আমি মানে ব্যক্তি দেখে আমি সিনেমা দেখি, আমি খুব একটা ব্যক্তি দেখে সিনেমা দেখি না। আরেকজনের অ্যাক্টিং মোটামুটি ভালো লাগে, রাজকুমার রাওয়ের কিছুটা অ্যাক্টিং ভালো লাগে, ঠিক আছে। বাকি ওই অনেকে জিজ্ঞেস করে 3 খানের মধ্যে কে, সেক্ষেত্রে অবশ্যই শাহরুখ, ঠিক আছে, অ্যাজ রোমান্টিক হিরো। অভিনেতা হিসাবে 3 খানের মধ্যে আমির খান, ঠিক আছে। সালমান মোটামুটি লাগে, ঠিক আছে। কিছু কিছু সিনেমা স্টোরির ওপর, যেমন বজরঙ্গি ভাইজান ইত্যাদি ইত্যাদি স্টোরির ওপর দেখি, বা ওই হাম আপকে হ্যায় কন, হাম আপকে হ্যায় কন না হাম সাথ সাথ কোনটা জানো, দুটোতেই ছিল, দুটোতেই আছে না। হ্যাঁ, ওই 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 ওটা ফ্যামিলি ড্রামা, হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, বা এই এই হচ্ছে হিন্দি। বাকি হিন্দির কয়েকটা ওয়েব সিরিজ রিসেন্ট দেখেছি, যেমন ধরো একটা ওই বেঙ্গল চ্যাপ্টার যেটা রিসেন্ট হলো, খাকি খাকি, ঠিক আছে, খুব ভালো লেগেছে, ঠিক আছে। এরকম খুব কম আছে যেগুলো হিন্দি দেখি। বাংলার মধ্যে মেনলি ওয়েব সিরিজ গুলো, এই যে হইচই, তারপরে ধরো এই বিভিন্ন প্ল্যাটফর্ম গুলোতে যে তোমার ফিল্মের দিকের বন্ধু বান্ধব কারা? দেবটেপ তোমার বন্ধু? মানে ওই রাজনীতির মঞ্চে যে এইটুকু পরিচয়, মানে আমার ফিল্মের লাইনে খুব একটা, যেমন ধরো আমি বলছি সত্যি কিন্তু প্রচুর বন্ধু বান্ধব আছে, মানে ও যায় প্রিমিয়ারে যায়, ইন্টারেস্টেড, ও তো কাজও করছে ওই জনারে, বাট আমি তো ওই জনারের সাথে যুক্ত নই কোনোভাবে। এখন বিষয়টা হচ্ছে রাজনীতির সূত্রে যাদের সঙ্গে। আচ্ছা, তোমার বিখ্যাত কথাটা জিজ্ঞেস করা হচ্ছে না, তোমার গান খেলা হবে না, গান না, ওটা স্লোগান। পরে কেউ একটা মিউজিক ফিউজিক গান করে দিয়েছে, বাট ওটা স্লোগান, ওটা গান 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 মানে তাতে সুর থাকবে, ওটা তো কোনো সুর নেই, উইদাউট সুর গান হয় না, স্লোগান। আচ্ছা, তোমার ওই যে ছেলেটি কম্পোজ করেছে মিউজিকটা, ডিজে বুলবুল, রামপুরহাটের ছেলে, হ্যাঁ, ওই ছেলেটি সম্পর্কে একটু বলো তো, আমার খুব জানতে ইচ্ছা করে। ও রামপুরহাটে একদম গরিব ফ্যামিলির একটা ছেলে, এবং ওর জন্য ওর ভিডিও দেখেছি, ওই কোথায় বসে করে কাজটা, হ্যাঁ, ঠিক আছে, খুব গরিব ফ্যামিলির ছেলে, ডিজে বুলবুল। ওর নাম হচ্ছে চালের বাড়িতে একটা ডেস্কটপে বসে করে, খুব ট্যালেন্টেড ছেলে। ওর নাম হচ্ছে অ্যাকচুয়ালি আমিন, ঠিক আছে। আর আমারও একটা আফসোসের বিষয়, ওরও একটা আফসোসের বিষয়, দুজনেরই, এটা আমরা রিকভার করতে পারলাম না। এই যে ইউটিউবে এই যে খেলা হবে গানটা, এটা মোটামুটি তো এখন প্রচুর ভিউ বলতে এখন আমি দেখলাম, এটি মনে করে বলতে পারছি না, সামথিং কিছু একটা মিলিয়নের কাছাকাছি ছিল। আমি কেন বলছি এটা, খেলা হবে ইজ আ ফেনোমেনন। হ্যাঁ, না এবার আমি কেন এটা বলার কারণটা হচ্ছে, এই মুহূর্তে ধরো 41 মিলিয়ন ভিউ, 41 মিলিয়ন ভিউ মানে হচ্ছে মোটামুটি 4 কোটির ওপরে হচ্ছে ভিউ আছে। এই যে 4 কোটির ওপরে ধরো ভিউ, এই ভিডিওটা থেকে কমপক্ষে খুব খারাপ হলেও 30-35 লাখ টাকা রোজগার হতে পারতো। কোনো একটা টেকনিক্যাল কারণে এই টাকাটা না ও তুলতে পারলো, না আমি তুলতে পারলাম। এই ছেলেটা যে ফাইন্যান্সিয়ালি যা উইক, এই টাকাটার যদি ধরো 50% ও রাখতো, আমি রাখতাম, আমার গান, ওর কম্পোজিশন, বা আমি 30 রাখতাম, ও 70 রাখতো, যেই হোক না কেন, ওর কত প্রবলেম সলভ হয়ে যেত। কেন পারলো না? কেন জানি, কিছু একটা টেকনিক্যাল কারণে গোটা টাকাটা কোনো একটা থার্ড পার্টি কোম্পানি থেকে ওরা কি, মানে আমি অনেকবার চেষ্টা করেছি এটা, মানে চেষ্টা করে, তুমি যখন গানটা মানে স্লোগানটা বাঁধলে, হ্যাঁ, বাঁধার পরে তো জনপ্রিয় হলো, সেটা নিয়ে আমি কথাই বলতে চাইছি না। দিল্লি ফিল্লি থেকে লোক এসে এখানে কাভার করেছে, রাজনাথও বলেছে হবে খেলা নিশ্চয়ই হবে, হ্যাঁ, এসব আমরা করেছি, আমরাও নিজেরা ওটাতে। দেখো, সঙ্গীত এমনই একটা জিনিস, বা তাল ছন্দ লয় এমনই একটা বিষয়, সে তো আর পার্টি পলিটিক্স থেকে হয় না। এই তাহলে বাদাম কাকু হিট করতো না, ওটা গাইতো না, আর আজকে অনির্বাণ যে গানটা, হ্যাঁ, ওটাও হিট হতো না, যে মেলার গান যেটা, এটা হিট হতো না। তো তোমার এই যে এটাকে স্লোগান বলো, গান বলো, যাই বলো, এটা যে এত প্রচন্ড হিট হলো, এই যে মিউজিকটা সেই ছেলেটা করেছিল, তো হ্যাঁ, তো ওই ছেলেটা লাইমলাইটে এলো না, এবং বাচ্চারা কিছুই তার হলো না, এটাই আমি জানতে চাই। না, বিষয়টা হচ্ছে এই ওর খেলা হবে এটা হিট হওয়ার পর ও অনেকগুলো মিউজিক বানানোর সুযোগ পেয়েছে, এবং আমি যতদূর লাস্ট কথা হয়েছে আমার সাথে, ও আস্তে আস্তে
একটা মানে ডিজে কোম্পানি ফরমেশনের ইয়ে করছে, ওই বক্স ফক্স ইয়ে আচ্ছা, করে। তোমরা এটা বানিয়ে কোনো ইয়েতে দাওনি, ইউটিউবে দাওনি? ইউটিউবেই তো আছে, হ্যাঁ, ওটাই তো তো বললাম। কার ইউটিউবে আছে? ওর চ্যানেলে। ও তাহলে ওর চ্যানেলটা মনিটাইজ হলো না? না না, ওর মনিটাইজডই ছিল, তাহলে ওটার তো অ্যামাউন্টও ছিল, ওটা অ্যামাউন্টটা স্টাক হয়ে রইলো, ওটা পাওয়া গেল না, তুলতে পারলাম না। তো ইউটিউবে ওটাই তো চিঠি লিখে কিছু মানে করতে সব রকম চেষ্টা করা হয়েছে, ওটা এখনো প্রবলেমটা কি বোঝা যাচ্ছে না, অনেক সমস্যা। তো এইটার কারণটা হচ্ছে মানে এটাতে একটা ভালো অ্যামাউন্ট পাওয়া যেত, যে পরিমাণ ভিউ। স্লোগানটা তৈরি করার সময় তো ভাবিনি। দেখো আমার আগের দুটো স্লোগানও হিট হয়েছিল, কিন্তু খেলা হবে এটা যেহেতু বিধানসভা ভোটের সময়, এটা একটা অন্যরকম পরিস্থিতিতে গেছে। এর আগে আমি মমতা দিয়ে আরেকবার স্লোগান লিখেছিলাম, দিল্লি যাবে হাওয়াই চটি লিখেছিলাম, এগুলো কিন্তু মোটামুটি সেই সময় দাঁড়িয়ে পলিটিক্যাল এরিয়ার মধ্যে। কিন্তু খেলা হবে এটা রাজনৈতিক জায়গা মানে সামাজিক জায়গাতেও চলে গেছে। তুমি মমতা হ্যাঁ। হাওয়াই চটি যাই বলো, ওগুলো সেটার political, মধ্যে হ্যাঁ। এটা নিরপেক্ষ, এবার এটা ব্যাপারটা হচ্ছে- অন্যভাবেও বাজাতে পারো। হ্যাঁ, এবার বিষয়টা হচ্ছে এখানেই আমাদের সুবিধাটা হলো যে বিধানসভা নির্বাচনের আগে যেহেতু লেখা, এবার ধরো এটা সরস্বতী পুজোতেও বেজেছে, বিয়েতেও বেজেছে। হ্যাঁ। এবার বিয়েতে কেউ খেলা হবে এটা ইউজ করছে, তার অন্য মানে বার করছে, হ্যাঁ, সেটা হ্যাঁ। নিয়ে আমি বলতে চাইছি না। এখন বিষয়টা হচ্ছে এই যে লোক বিভিন্ন রকম ভাবে এটাকে ইউজ করছে, সেখানে যে বাজছে ওটা তো একটা অ্যাপলিটিক্যাল বিয়ে বাড়ি, সেখানে বাজছে, ও খেলা হবে এটার জন্য বাজাচ্ছে, কিন্তু সেখানে যে 5টা স্তবক, তাতে কিন্তু আমার পলিটিক্যাল ন্যারেটিভটা অটোমেটিক্যালি পুষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি একটু বলো তো একটুখানি 4-5 লাইন, লাইন একটু শুনতে ভালো লাগবে। না, আমার মুখে ভালো লাগবে না, কারণ ওটা স্লোগান, স্লোগান অন্যরকম ভাবে বলতে হবে, এই তো। এখানে বলা যাবে না। না, আমার প্রিয় স্তবক যেমন কয়েকটা আছে, যেমন আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলার হবে, বন্ধু আবার খেলা হবে। তারপরে একটা আছে, তখন স্বাস্থ্যসাথী স্কিমটা সদ্য এসছে, যে বুড়ি মায়ের স্বাস্থ্যসাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, বন্ধু আবার খেলা হবে। হ্যাঁ, তো এরকম প্রচুর আছে। তারপর অ্যাপলিটিক্যাল একটু বলো, পলিটিক্যালি বলা বলতে, মানে ওই যে এখানে স্তবক আছে। অ্যাপলিটিক্যাল স্তবক তো নেই, পুরোটাই পলিটিক্যাল। না না, তোমার আরো না, কয়েকটা আছে। একটা স্তবক অ্যাপলিটিক্যাল নেই, শুধু এই শব্দ দুটোই অ্যাপলিটিক্যাল। হ্যাঁ। ঠিক আছে, যেটা এখন পলিটিক্যাল হয়ে গেছে যদিও, বাকি কোনো স্তবকই অ্যাপলিটিক্যাল না। তুমি যদি গানটা শোনো উইথ লিরিক্স তাহলে হ্যাঁ। বুঝতে পারবে। ঠিক আছে, একদম লাস্টে রয়েছে সবুজ আবির খেলা হবে ইত্যাদি ইত্যাদি, তো পুরোটাই পলিটিক্যাল, সেটা নিয়ে কোনো সংশয় নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি ওটা হলো, হিট হলো। অ্যাপলিটিক্যাল লাগে। হ্যাঁ, তো এইটাই তো সুবিধা হয়েছে। মানে আমি এরকমই একটা ফ্রেজের সন্ধানে ছিলাম বা একটা স্লোগানের সন্ধানে ছিলাম। মুশকিলটা হচ্ছে মানে সেই সময় ধরো একটা ধর্মীয় স্লোগান খুব বিখ্যাত হয়েছে, দিবস হলো, সেটা তো মুখ্যমন্ত্রী ঠিক করেছেন 16ই আগস্ট, মানে 14ই আগস্ট আমাদের কন্যাশ্রী দিবস, 15ই আগস্ট তো স্বাধীনতা দিবস, 16ই আগস্ট প্রত্যেকটা দিবস। ও হ্যাঁ, 16ই আগস্টটাকে সম্ভবত ওই দিন ওই ইস্টবেঙ্গল মোহনবাগান একটা ম্যাচ হয়েছিল যেখানে অনেকজন মারা যান, আচ্ছা। সম্ভবত ওইটাকে কেন্দ্র করে ওই দিনটাকে দেওয়া হয়েছে, ইফ আই এম নট রং। আমি ঠিক এখন রিকল করতে পারছি না। তো আমি নিজেও তো ভাবিনি স্লোগান এত পপুলার হবে। নর্মাল করেছি, প্রত্যেকটা ইলেকশন আসার, ওই ইলেকশনে সদ্য আমাদের দল ভাঙছে, সব নেতারা পাল্টি খেয়ে যাচ্ছে, পার্টি পাল্টে ফেলছে, কর্মীরা, হ্যাঁ কর্মীদের মনোবল ভাঙা, কি হবে মানে এই পরিস্থিতিতে মানে ওইটাতে ইয়ে করে দিয়েছে। হ্যাঁ, মানে ওটা একটা ওয়ার ক্রাই ছিল, মানে দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর শেষ যুদ্ধ মন্ত্র। ঠিক আছে, এবং মানে ওটা কাজ করেছে। হ্যাঁ, তো এবার যাই হোক, তো ওটা ওইভাবে কাজ করেছিল আর কি। তো হ্যাঁ, মানে আমাকে মানুষ ধরো আমি টেলিভিশনে যাওয়ার পর, ডিবেট দেখার পর, বিষয়টা হচ্ছে যে ওই তো ওরকম ইয়ে করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে ওইটা মানে টেলিভিশনে ধরো যখন থেকে যাওয়া শুরু করলাম, মানে 2019-এর জুন মাসে জানতে পারলাম, জুন না জুলাই মাসে, যে আমি অফিসিয়ালি মুখপাত্র হিসেবে পার্টি চুজ করেছে। কথার কথা, পার্টির অফিসিয়ালি টিভি চ্যানেলে যেতে হবে। তখন থেকে যাওয়ার পর থেকে আস্তে 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 এমনি মানুষের ভালোবাসা পেতে শুরু করলাম। কিন্তু খেলা হবে পলিটিক্যাল ক্যারিয়ারে আমাকে অনেকটা লিফট দিয়েছে, অনেকটা লিফট দিয়েছে। ফলে আমি স্লোগানের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। নিশ্চয়ই। এবং সবচেয়ে ভালো লাগে যখন দেখি মহারাষ্ট্র ইলেকশনের সময় এই বাংলা শব্দটা ব্যবহার হচ্ছে, এই গানটা চালাচ্ছে, অথচ র্যালি করছে কিন্তু অন্য দুটো রাজনৈতিক দল, এখানে স্লোগানে বাংলার কথা বলা আছে। এমনকি বিহারে বাজছে ওই স্লোগানটাই বাজছে যেখানে লিরিক্স রয়েছে আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, অথচ বিহারে ওটাই বাজছে। ঠিক আছে, অদ্ভুত ভাবে। তো দুটো শব্দই নিয়ে, হ্যাঁ, উত্তরপ্রদেশে বেজেছে, তো অন্যান্য স্টেটেও যখন বেজেছে সেটা নিয়ে খুব ভালো লাগে। এমনকি তুমি যদি খেলা হবে যে অফিসিয়াল যে ভিডিওটা ইউটিউবে, যেটা আমি বললাম কত বিলিয়ন ভিউ হয়ে রয়েছে, ওটা যদি তুমি যাও কমেন্ট গুলো দেখো, তুমি দেখতে পাবে প্রচুর তামিল, তেলেগু, মালায়ালাম কমেন্ট প্রচুর দেখতে। ওটা নিয়ে তো আরো নানা রকম ভিডিও হয়েছে। হ্যাঁ, ওটা নিয়ে প্রচুর হয়েছে, সেগুলো প্রচুর ভিউ হয়েছে, সেই সময় প্রচুর হয়েছে। আচ্ছা, এবার জিজ্ঞেস করছি তোমার মানে মোটামুটি শেষের দিকে, আচ্ছা তোমার সঙ্গে মমতাদির কিরকম রিলেশন, কি কি কথা একটু বলো, আমাদের খুব জানতে ইচ্ছা করে। ভগবানের সাথে ভক্তের সম্পর্ক যা তাই, নেত্রীর সঙ্গে সৈনিকের সম্পর্ক যা তাই। হ্যাঁ, আসতেই পারে।
তুমি জানো না নিচে কি কমেন্টস আসবে। জানি তো, এমনি আপনি আমায় ডেকেছেন, এমনিই আসবে, সবাই আসবে এখানে। আমাদের লোকও আসবে, উল্টো দিকের লোকও আসবে, তোমাকে গালাগাল করবে, একে ডেকেছেন কেন, ঠিক আছে, কমেন্টের রিচ বাড়াবে। আমাদের সবচেয়ে এলিজিবল ব্যাচেলর, যেগুলো আমি ভেবেছি বলবো, এইসব বলো না। হ্যাঁ, কলকাতার সবচেয়ে এলিজিবল ব্যাচেলর। তার হ্যাঁ, এখন আপাতত এলিজিবল কিনা সেটা বলতে পারছি না, তবে কেন না মানে সেটা আমি তো নিজে ঠিক করার কেউ নেই। তুমি কি মানে কারোর সঙ্গে এনগেজড? না, একদম না। একদম নয় বলছে, কারণ এটা ক্রাইম নাকি? না না, মানে একদমই নয়, মানে সত্যি বলছি, মানে এই প্রশ্নটা এত লোকে করে, ভাবে বোধহয় মিথ্যে কথা বলছি বা কিছু। কেন, মানে এই বয়সে যদি একটা প্রেম না হয় তাহলে কি করে হবে? এতদিনে তোমার কোনো প্রেম হয়নি? আই ডোন্ট থিংক সো। না, সত্যি হয়নি, মানে সেভাবে আমার, মানে সেভাবে না। খুব ছোটবেলা বলতে কলেজের আগে মানে 11-12 নাগাদ একটা ছোটখাটো যেটা হয় তখন প্রথম সেরকম কিছু হয়তো হয়েছিল, বাট তারপরে সিরিয়াস। সে কি হলো? সেটা যেমন কারোরই প্রথম টেকে না, মানে খুব কম লোকেরই তো প্রথম টেকে। সেটা দুঃখ আছে না, এখন আর নেই। ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেইভাবে না মানে হয়ে ওঠেনি বলতে, মানে সেই দিক থেকে কি কে আঘাতটা দিল? আর থাক সেসব একদিন আলাদা আলোচনাতে বসবো। ব্যর্থ প্রেমের আঘাতটা না, আমার তরফ থেকে আমি চেষ্টা করি আর কি কাউকেই কখনো আঘাত না দিতে। ও, তুমি চেষ্টা করেছিলে বাঁচিয়ে রাখতে? মানে তো সেই জায়গা থেকে, হ্যাঁ, সেটা এখন মিস করছে নিশ্চয়ই। সেই বলতে পারবে, সেটা আমি বলতে পারবো না। তো তারপরে পলিটিক্সে আসার পর থেকে সিরিয়াস রিলেশনশিপ সত্যি হয়নি। 21-এর পর ভেবেছিলাম যদি সেরকম কেউ আসে জীবনে তো আসবে, আমার তো কোনো অসুবিধা নেই। 21-এর আগে আমি করতে চাইনি, কারণ হচ্ছে তখন পলিটিক্স নিয়ে খুব চাপ ছিল, বিধানসভা নির্বাচন, অন্য জায়গায় মাইন্ড ডাইভার্ট হয়ে গেলে মুশকিল। কিন্তু দুঃখের বিষয়, ধরো আমার কাউকে পছন্দ, মানে কারোর আমাকে পছন্দ হয়েছে, কথার কথা আমি বহু বন্ধুদের কাছ থেকে শুনেছি, তাদেরকে বলে ইত্যাদি ইত্যাদি। এখন বিষয়গুলো হচ্ছে অনেকেই ভাবে, বিশ্বাস করতে চায় না, ভাবে থোড়ি এরকম নিশ্চয়ই বন্ধু বান্ধবী রয়েছে ইত্যাদি ইত্যাদি, বাট আমি সিরিয়াসলি বলছি কেউ নেই। মানে তুমি তার মানে তো মানে ইউ আর ওপেন টু। একদম একদম একদম। এবং আমার একমাত্র ক্রাইটেরিয়া শুধু দিদির সমর্থক হতে হবে, এর বাইরে আমার কোনো ক্রাইটেরিয়া নেই। কারণ মানে আমি শুধু প্রেমের উদ্দেশ্যে প্রেম নয়, যদি ব্যাপারটাকে ভবিষ্যতে বিয়ে অব্দি নিয়ে যাওয়ার, কারণ এখন ধরো 29-30 বছর বয়স হয়ে গেছে, তো এখন 5-7 বছর 10 বছর প্রেম করলাম, সেই তো আর সুযোগ সুবিধা নেই। ফলে কারোর সাথে যদি সম্পর্কে এখন আসার হয়, মানে তুমি এখন প্রস্তুত একটি প্রেম এবং বিয়ের জন্য? হ্যাঁ, মানে যেটা আসুক সেটা বিয়ে অবধি। আমি হেডিং লিখতে চাই যে দেবাংশু এখন বিয়ে এবং প্রেমের জন্য প্রস্তুত। হ্যাঁ, অবশ্যই প্রস্তুত। এবার ব্যাপারটা হচ্ছে সেরকম কেউ যদি আসেন আর কি, তো এবার ব্যাপারটা হচ্ছে মা বলছে না বিয়ে কর বিয়ে কর? মা তো 3-4 বছর ধরে বলছে, মানে বিয়ে কর না, মায়ের কথা হচ্ছে একটা ইয়ে কর, এই কর সেই কর, মানে আমার মায়ের তো বিয়ে নিয়ে কোনো ব্যাপার না। আমি যখনই যাকে বলবো যে মা বলবে ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। না, বলে না এবার কর, আর কবে করবি এসব? না, ওটা ওই এবার কর ফর ওরম বলে না, তবে 25 বছর আমার যখন বয়স, মানে তো পুরোনো দিনে 24-25 বছরে বিয়ে হতো, ঠিক আছে, তখন থেকেই আমার মায়ের ব্যাপারই। আমি দাদাগিরিতেও গিয়ে এটা বলেছিলাম, সৌরভদাকে এই গল্পটা। তো সৌরভদা আমার মাকে তখন বলেছিল, দিদি আপনি এত তাড়াহুড়ো করছেন না, সবাই 25 বছর বয়স। সেদিন আমার মা একটুখানি বুঝেছিল। তো আমি ব্যাপারটা হচ্ছে কি, তো এইগুলো মায়েদের ব্যাপার। সৌরভদা বলেছিল ঠিক আছে, তুমি তো ওরকম প্লেয়ার নও, মানে প্রচুর কাসানোভা, অনেক মেয়ের সঙ্গে প্রেম টেম করবো তাও বিয়ে করবো, সেসব তো না। না না না, মানে আমি তো বলছি কোনো সম্পর্কই হয়, মানে ডিভোটেড, তাই তো? মানে আমার কথা হচ্ছে যে প্রেম যদি করি এই বয়সে এসে, এতদিন তো হয়নি, যদি 29-30 বছর বয়সে এসে প্রেম করি, তাহলে সেটা বিয়ের জন্যই করবো। মানে জেনে বুঝে কাউকে একটা নিয়ে বিয়ে অবধি যাওয়া। এখন মমতাদি কখন বলেছে তোমাকে? না না, ওই সময় রাজনৈতিক কথা, না না না, রাজনৈতিক কথা থোড়ি সারাক্ষণ রাজনৈতিক কথা, মানে ভীষণ ব্যক্তিগত কথা বলে। থোড়ি তার সাথে, তোমার সাথে যেমন বসে ধরো 1-1.5 ঘন্টা এখন আড্ডা দিচ্ছি, সেরকম ভাবে কি তার সাথে সেই সুযোগটা হয়? তার সাথে যেইটুকু কথাই হয় রাজনৈতিক কথা, ইয়ে নিয়েই কথা হয়। তো অভিষেকের সঙ্গে তোমার কি রিলেশন? অভিষেক আমায় না অ্যাকচুয়ালি ওই রাস্তার একটা পাথর থেকে কুড়িয়ে পালিশ করে একটা চকচকে পাথর তৈরি করার পেছনে ওই লোকটা একটা বড় অবদান আছে, ঠিক আছে, মানে আই ওয়াজ নোবডি। জায়গাটা তুমি এলে কি করে, সেটা যেটা তুমি বলতে চাও? এলাম বলতে তো আমার তো রাজনীতির সঙ্গে দূর অব্দি সম্পর্ক নেই, আমার ফ্যামিলির কেউ কোনোদিন রাজনীতি করে, ইউটিউবের হ্যাঁ কোনোদিন কেউ রাজনীতি করেনি। তো এমনি আমার ইন্টারেস্ট তো ক্লাস 8 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো লাগে। বন্ধুরা সব IPL নিয়ে আলোচনা করতো, আমি তখন পলিটিক্স নিয়ে আলোচনা করতাম, বন্ধুদের কাছে গালাগালিও খেতাম, ঠিক আছে। তো তখন থেকে ইন্টারেস্ট আমার পলিটিক্স নিয়ে, এবং ওই মহিলাকে খুব ভালো লাগতো করতে। আমি 2010 থেকেই ধরো সোশ্যাল মিডিয়া যখন থেকে অ্যাকাউন্ট করলাম ফেসবুকে, তো আমি পলিটিক্যাল প্রচার করতাম। তো এমন পলিটিক্যাল প্রচার এমন জায়গায় মাঝে মধ্যে চলে গেল, আমার মা পাড়ার আমাদের নেতাদেরকে সেটিং করে আমাকে একবার প্রায় হুমকিও দিয়েছিল
ঘুরপথে, মানে মা সেটিং করে আর কি, যে ওকে একদিন তোমরা ডেকে বোঝাও এই বয়সে রাজনীতি নিয়ে করিস না, ঠিক না এগুলো। তাদেরকে কি বলেছিল, তারাই পরে আমায় বলে দিয়েছিল, মা বলেছে বলে কিন্তু বলেছি, কারণ ভাই দলের হয়ে করছি, তারাই বা চাইবে না কেন, ঠিক আছে। তো এইটা ব্যাপার। তো এরকম ভাবে করতে করতে 2016-টোতে যখন 4G নেট এলো, একটা কোম্পানি ছিল না ফ্রিতে নেট দিচ্ছিল সেই সময়, তো সেই যে ফ্রি নেট সেটা ইউজ করে ভিডিও বানানো শুরু করলাম। তখন ফেসবুক লাইভ অপশন এলো, দেখলাম মানুষ পছন্দ করা শুরু করছে, কারণ আমি খুবই ইন্ট্রোভার্ট ছিলাম, একদম কথা বলতাম না। স্কুলে তো একদম চুপচাপ থাকার জন্য বিখ্যাত ছিলাম, মনিটরের খাতে আমার নামই উঠতো না, একদম চুপচাপ বসে থাকতাম। কয়েকটা কাছের বন্ধুদের সাথে এমনি হালকা কথাবার্তা হতো, আর মেনলি ডায়েরিতে কবিতা লিখতাম, এটাই আমার স্কুলের সিগনেচার ছিল। তো সেইরকম চলতে 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 ভিডিও করা শুরু করলাম। প্রথম ভিডিও একটু আড়ষ্টতা লাগলো যখন নোটবন্দি হলো, ওই টাইমটা স্পেসিফিক্যালি 2016 নভেম্বর, 8ই নভেম্বর 9-10 তারিখ করে প্রথম ভিডিও করলাম। মানুষ পছন্দ করলো, ভিডিও বাড়তে থাকলো, আস্তে আস্তে ফলোয়ার বাড়লো, লোকে পছন্দ করা শুরু করলো। 16 থেকে এইভাবে এলো 19-এর লোকসভা নির্বাচন। তার আগে তখন আমাদের ডেরেক ওব্রায়েন স্যারের সাথে আমার একটু পরিচয় হয়েছিল, যেহেতু আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করতাম আর উনি সোশ্যাল মিডিয়াটা তখন দেখতেন। তো আমাদের কয়েকজন সোশ্যাল মিডিয়া যারা ভালো প্রচার করে তাদেরকে তুলে নিয়ে গিয়ে উনি আলাপ করেছিলেন, ইয়ে করেছিলেন। তো ডেরেক স্যার আমাকে ডাকেন, ডেকে নিয়ে গিয়ে তার ইয়েতেই আমি ধরো কয়েকটা জায়গাতে ভিডিও করার জন্য গেলাম, উত্তরবঙ্গ গেলাম, ইত্যাদি ইত্যাদি জায়গাতে। বললো ভিডিও করে আনো, কিরকম কি উন্নয়নের কাজ হয়েছে না হয়েছে, তুমি নিজে ভিডিও বানাও। তো তিনি আমাকে পাঠালেন, গেলাম। ওইখানে গিয়ে প্রথম জীবনের স্লোগান শুট হলো, মমতা দি আরেকবার, এই বিজেপি আর না। আর এই দুটো স্লোগান ওখানে শুট হলো, হিট হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, লোকসভার আগে যদিও। তারপরে লোকসভা নির্বাচন হলো, তখন আস্তে আস্তে মানুষ চিনতে শুরু করেছে, বিশেষ করে স্লোগানগুলোর থ্রুতেই। কিছু প্রাইভেট টিভি, মানে হিন্দি টিভি চ্যানেলগুলোতে তখন বসতাম, কারণ তখন মুখপাত্র তো ছিলাম না, পার্টির তখন কোনো অফিসিয়াল মিডিয়া সেলও ছিল না। তখন যে কোনো লোকই গিয়ে তৃণমূলের টিভিতে বসে পড়তো আর কি, কারণ পার্টির কোনো, মানে পার্টি পাঠাবে কাউকে এই ব্যাপারটা ছিলই না তখন। তো তারপর লোকসভা নির্বাচন হলো, সেই লোকসভায় আমাদের ফলাফল একটু খারাপ হলো, 34 থেকে আসন 22-এ নেমে এলো। তারপরে একটা নতুন করে একটা স্ট্রাকচারাল চেঞ্জেস এলো দলে, মিডিয়া সেল গঠিত হলো। তো যখন মিডিয়া সেল গঠন হওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো, তখনই আমাকে ডেরেক স্যার ফোন করে জানালেন যে দেবাংশু, কংগ্রাচুলেশনস, তোমাকে মুখপাত্র হিসাবে পার্টি ইয়ে করছে। তো সেই আমার পার্টিতে অফিসিয়ালি জয়েন করা, কারণ পার্টির একটা ডেজিগনেশন পাওয়া। তার আগে তো একজন কর্মী হিসাবে প্রচার করে গেছি, কিন্তু অফিসিয়াল পার্টির সাথে তো কানেক্টেড ছিলাম না। তো সেই যুক্ত হওয়া 2019-এর জুন-জুলাই মাসে, লোকসভা নির্বাচন হওয়ার জাস্ট 2-3 মাস পর। সেখান থেকে চলতে চলতে আসে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন যখন ডিবেটে যাই, ফার্স্ট টাইম পার্টির হয়ে অফিসিয়ালি ডিবেটে যাই, তার আগে উনি আমাকে ডেকে 1-1.5 ঘন্টা ধরে বুঝিয়েছিলেন কিভাবে ডিবেট করব, কিভাবে বলবো না বলবো, একদম। তারপরে প্রতিটা ক্ষেত্রে আমাকে সুযোগ দিয়েছেন, প্ল্যাটফর্ম দিয়েছেন। কারণ আমার তো রাজনীতি 3 খুলে কেউ ছিল না, আজও নেই। কারণ আমি সত্যি কৃতজ্ঞ এই কারণে, তুমি বলো, একটা আমার তো 28 বছর বয়স ছিল গত বছর, ধরো যখন লোকসভা নির্বাচন কন্টেস্ট করি, আমার বাবা মা রাজনীতিতে কেউ নেই। আমি জীবনে আজ অব্দি একটা ক্লাবের ইলেকশনও কন্টেস্ট করিনি। সেরকম একটা ছেলেকে লোকসভাতে প্রার্থী করা, কটা রাজনৈতিক দল ভারতবর্ষে করতে পারবে না? আই গট দ্যাট চান্স, ঠিক আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, আমি কঠিন সিট জেনেই গেছিলাম, এটা জেনেই গেছিলাম যে আসনটা খুব একটা সহজ। এটা দুঃখ হয়নি যে সায়নীকে দেওয়া হলো যাদবপুরে তোমাকে ওখানে? তো মানে হাফ গ্লাস হাফ ভর্তি ভাবা যায়। সায়নীকে যাদবপুর দিল, আমাকে তমলুক দিল, এটা যেমন আমি ভাবতে পারি যে ওকে সহজ দিল, আমায় কঠিন দিল। আর আমি এটাও ভাবতে পারি যে সায়নীকে তার প্রথম ইলেকশনটা লড়তে হয়েছিল আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রাদির এগেনস্টে। অগ্নিমিত্রা ওয়াজ নট দ্য ফ্যাক্টর ছিল ওই সিটটা কঠিন, কারণ লোকসভাতে বিরাট লিডে ওরা এগিয়েছিল, তো তাকে তো হারতে হয়েছিল প্রথম ইলেকশন। তো আমারও তো এটা প্রথম ইলেকশন ছিল। সায়নী সেকেন্ড টাইম যাদবপুর পেয়েছে, এখন দেবাংশু সেকেন্ড টাইম কোথায় পায় সেটা দেখুন, তারপরে কম্পেয়ার করা যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে প্রতিটা মুহূর্তে এই যে আমি লোকসভায় টিকিট পেলাম, আমি ওটাই বলছি, তখন কম্পেয়ার করতে পারবো সেকেন্ড টাইম কোথায় পাই ওটা দেখার পর। বাদ বাকি মমতা বন্দ্যোপাধ্যায় যখন জীবনে প্রথম ইলেকশন লড়ার চান্স পেয়েছিলেন, তাকেও কিন্তু সবচেয়ে কঠিন সিটটা দেওয়া হয়েছিল যাদবপুর। সে ক্র্যাকড ইট, তিনি পেরেছিলেন অসম্ভবকে সম্ভব করতে। তো আমি পারিনি, আমার ব্যর্থতা সেটা। মুখপাত্র তোমাদের তো কুণালদা। হ্যাঁ, আমরা সবাই মুখপাত্র। তাই? হ্যাঁ, মানে আমাদের তো অনেকেই আছেন, কুণালদা আছেন, আমি আছি, অরূপ চক্রবর্তী আছে, রিজু দত্ত আছে, সুদীপ আছে, অনেকেই, মানে মুখপাত্রদের তো আমাদের একটা লম্বা তালিকা রয়েছে। সবটাই হচ্ছে পার্টি কাকে কখন দায়িত্ব দেবে, ইচ্ছা অনিচ্ছার ব্যাপার নয়। আচ্ছা আচ্ছা, মানে এটা তো আমি ভলেন্টিয়ারি পার্টিকে নিজেকে সঁপে দিয়েছি, এখন পার্টি মানে ডিসাইড করবে, পার্টি ডিসাইড করবে কোনটা কাকে দিয়ে কোন। আমাদের যখন যেমন আমি একটা কথা বলি, যাদবপুর ইস্যুতে ধরো কদিন আগে যাদবপুর ইস্যুতে ওই ব্রাত্য বসুর গাড়ি গেল, একটা ঝামেলা হলো, ভাঙচুর হলো,
ওই ইস্যুতে পার্টি আমাকে বলেছিল প্রেস মিট করো, করে ওরা যে কথাগুলো বলছে ওগুলোকে খণ্ডন করো। আই ডিড ইট, আমি করেছি। তার পরবর্তীকালে আরো একটা ইস্যুতে সেটা নিয়েও পার্টি করতে বলেছিল, সেটা নিয়ে করেছি। তো পার্টি ডিসাইড করে কে কোথায় মিটিং করতে যাবে। এই যেমন আমি মানে পার্টি যেমন আমাকে মুখপাত্র হিসাবে কাজে লাগাচ্ছে, একদিকে আইটিতে আমি কাজ করছি, আবার একদিকে বিভিন্ন জায়গায় সভা সমিতি। আমরা দ্বিতীয় দেবাংশু পাচ্ছি না কেন তৃণমূলে? দ্বিতীয় দেবাংশু কেনই বা কেউ হবে? দেবাংশু কি দ্বিতীয় কেউ হয়েছে? না, আমি বলছি দেবাংশু যখন একটা হিরো মেটেরিয়াল, হ্যাঁ সেরকম, হ্যাঁ তুমি এই সমস্ত কথাগুলো বলো না। একটা হিরো মেটেরিয়াল, এরকম একটা, যেমন শতরূপকে আমি মানে শতরূপকে আমি বলতে পারি তোমার সঙ্গে কন্টেম্পোরারি হিসেবে, আমি ওদের দলে শতরূপদা কন্টেম্পোরারি বলতে শতরূপদা আমার অনেক আগে থেকে, অনেকটাই সিনিয়র শুধু নয়, শতরূপদা আমার অনেক আগে থেকে টেলিভিশনে আসা, ডিবেট করা বা পলিটিক্সে আসা অনেক আগে। শতরূপদা এসএফআই করা যখন শুরু করে তখন তো আমি মনে বাচ্চা। না না, আমি বলছি তোমরা যে ডিবেট করো তো একসঙ্গে টিভিতে, মানে সেই হিসাবে ডিবেট করি তো ধরো আমি আর শ্রমিক ভট্টাচার্য করছি, শ্রমিক ভট্টাচার্য কন্টেম্পোরারি কার? আমি দিলীপ ঘোষের সাথে ডিবেট করি, সে কার কন্টেম্পোরারি? ঠিক আছে, শতরূপা তো মোটামুটি বয়সের দিক থেকে একটা ইয়াং ও সদ্য বিয়ে করেছে, 7-8-10 বছরের গ্যাপের মধ্যে, 7-10 বছরের মোটামুটি বন্ধুসুলভই হয় ছেলে। হ্যাঁ তা বলতে পারো, তা বলতে পারো। তো সেটাই বলছি, শতরূপের মধ্যে যেমন একটা একটা হিরোইজম আছে, তোমার মধ্যেও তৃণমূল একটা হিরোইজম আছে, সেরকম আমি ওইদের দলের কোনো রকম আমি কোনো ওই ধরুন পাইনি কাউকে, সেই জন্য বলতে পারছি না। যেহেতু আমার চ্যানেলটা একেবারে এন্টারটেনমেন্ট বেসড, আমার তো চোখে সারাক্ষণ ওই রকম ঘোরে যে কে হিরো মেটেরিয়াল, কে হিরোইন মেটেরিয়াল, এইগুলো ঘোরে। আর তোমাদের দলে যে এত নায়িকা আছে, তো তোমাদের নায়িকাদের সঙ্গে মানে যেমন ধরো ক্রিকেটারদের সঙ্গে নায়িকাদের একটা বেশ সুন্দর, যেমন সুদীপ দা বিয়ে করলেন নয়নাকে, হ্যাঁ তোমার কোনো নায়িকাদের সঙ্গে, তোমার কোনো নায়িকাকে ভাল লাগে মানে এরকম? নায়িকাকে ভাল লাগে বলতে তাদের অভিনয় দক্ষতার জন্য এই হিসাবে ভালো লাগে, মানে তুমি যে হিসাবে প্রশ্নটা করছো আমি ওই হিসাবে কোনোদিন ভাবিও নি, সত্যি বলছি ভাবিও নি। না, আর আমাকে তোমার বিয়েতে তুমি কোনো নায়িকাকে বিয়ে করছো ফিল্ম স্টার, সেটা ভাবতে পারো মানে ভাবনি? দেখো ব্যাপারটা হচ্ছে কি, কারোর সাথে কারোর যদি মেন্টাল ম্যাচিং হয়ে যায় তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা ম্যাটার করে না, ঠিক আছে? আমার কাছে এটা তো তত্ত্বগত। না না, তত্ত্বগত না, মানে আমি সত্যি কথা বলছি, কারণ আমি এত নায়িকা যে তোমাদের ওখানে, তার কারণে আমি বলছি টেলিভিশনের যতগুলো ছোট ছোট মেয়ে আছে সব তোমাদের ওখানে আমি দেখি, 21শে জুলাই মঞ্চে, তারপরে বিভিন্ন জায়গায় এই সমস্ত দেখা যায়। তো দেবাংশু এরকম একটা সিরিয়ালের, হ্যাঁ কেউ বা কোনো ফিল্মের কোনো নায়িকা, তার সঙ্গে একটা প্রেম হবে এবং তার একটা বিয়ে, যেমন অনুষ্কা শর্মা বা বিরাট কোহলিকে আমরা দেখেছি, হ্যাঁ সেরকম কি আমরা দেখার কোনো আশা করতে পারি? দেখো ব্যাপারটা হচ্ছে কি, আমার যেহেতু এখনো অবধি এই কেন্দ্রিক কোনো পছন্দ নেই আলাদা করে, এবং আমি এখনো জানিও না কেউ আমাকে মানে এই ঘরানার কেউ আমাকে পছন্দ করে কিনা। ফলে যেহেতু না আমি জানি না আমায় কেউ পছন্দ করে কিনা সেটা আমি জানি, ফলে এটা আমার পক্ষে প্রেডিক্ট করা খুব মুশকিল। কিন্তু না, তুমি দেখতেই পারো, ওয়েলকাম, একদম দেখতেই পারো, একদম আমি অফিসিয়ালি তোমায় বলে যাচ্ছি, তুমি যে কোনো, শুধু এন্টারটেনমেন্ট কেন, যে কোনো হতে পারে। কিন্তু ওই যে ক্রাইটেরিয়া একটা বললাম যে দিদির সমর্থক হতে হবে, এবং এটা তো বলা এমনি। আর আরেকটা কথা হচ্ছে যেটা খুব সিরিয়াস ব্যাপার, সেটা হচ্ছে দেখো আমি রাজনীতি করি, মানে আমি একটা দিনের বড় সময় বাইরে থাকতে হয়, মানে আমি আমার মা বাবার সাথে আমার ধরো মাসে 2-3 দিন 4 দিন দেখা হয়, ঠিক আছে? এই যে বড় বড় ইলেকশন গুলো যখন আসে তখন 3-4 মাস টানা দেখা হয় না, এরকমও হয়, ঠিক আছে? আমার মা একই বাবাকে দীর্ঘদিন বাইরে দেখে দেখে অভ্যস্ত, তার সন্তান হিসেবে আমিও যদি বাইরে থাকি, তো আমি মানে মায়ের তো এটা ধরো সেকেন্ড ফেজ অফ লাইফ চলছে, ফার্স্ট ফেজ অফ লাইফ সে তার স্বামীকে নিয়ে, এখন তার সন্তান সন্ততিরা বড় হয়েছে, সেকেন্ড ফেজ লাইফে। তো তার ফার্স্ট ফেজে যে কষ্টগুলো হয়েছে সেগুলো আমি সেকেন্ড ফেজে দিতে চাই না, ফলে আমায় তো হয়তো বাইরে থেকে থেকেই কাজ করতে হবে। কিন্তু আমি এমন একজন লাইফ পার্টনার চাই যে নিজের মা বাবার সাথে সমানভাবে আমার মা বাবারও একই রকম ভাবে যত্ন খেয়াল নিতে পারবে, অবশ্যই আমার তরফেও তার মা বাবার জন্য একই রকম থাকবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। এবং আমার তো কাজ করছে, সেও তো একটা কাজ না, সেও কোনো না কোনো কাজ, নিশ্চয়ই কাজ তো সবাই করবে, আজকের দিনে তো কেউ আর ওই শুধু হাউস ওয়াইফ বা ওই হোমমেড সেই ব্যাপারটা তো আর হয় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেও কাজ করবে, সে নিয়ে কোনো সংশয় নেই। এখন বিষয়টা হচ্ছে আমার দিদিও ধরো কাজ করে, আমি ব্যাংকে কাজ করে বললাম, তো আমার দিদি কাজ করার পরে তো আমার মা বাবাকে দেখে, ঠিক আছে? আবার আমার বাবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, এবং মানে সে নিজে কাজ করবে, আমার একটা ব্যাপার হচ্ছে করতে হবে যে তোমার এত বড় বড়, আমার একটা মানে মূল কথা যেটা হচ্ছে, সে আর আমার মা মিলে দুজন মিলে একসাথে আমাকে গালাগাল করুক, হ্যাঁ এটাই আই হ্যাভ নো প্রবলেম। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সে আমার মাকে গালাগাল বা আমার মায়ের তাকে গালাগাল, এটা আমি চাই না।
না ঠিকই। সে আর আমার মা মিলে একসাথে বসে আমাকে নিয়ে দিন রাত গালাগাল করুক, আমি বাড়ি ঢুকলে দুজন মিলে একসাথে আমার কাছে তেড়ে আসুক, আমার অসুবিধা নেই, তো দুজন একসাথে আসুক, দুজন বন্ধু থাকো, একদম যেটা তুমি ফ্যামিলি লাইফ যেটা বলছো। একদম একদম। তো সেইটা আমার কাছে একটা মূল চাওয়া। ফলে এবং আমি না ভীষণ মানে ফ্যামিলিটা নিয়ে আমি ভীষণ মানে মানে ফ্যামিলিকে তো সবাই ভালোবাসে, আমি ভালোবাসার কথাটা বলছি না, মানে ফ্যামিলি আমার আরো এক জায়গাতে সব থাক, সবাই বেঁধে বেঁধে থাক। আমি তো এখনো চাই যে ধরো কাকা কাকিমা যারা আছে ভাই বোনরা, এরকম যদি কোনোদিন জীবনে সুযোগ পাই যে আমরা ওই 20-25-30 জন একসাথে একই বাড়িতে থাকবো, আমার জন্য আরো মানে কি বলবো একটা ড্রিম, ঠিক আছে, এটা আমার চাহিদা, আমি জীবনে কোনোদিন পূরণ করতে পারবো কিনা। ফলে আমি এই জন্য চাই। এবং আমি যে তোমার গল্প মানে ইন্টারভিউ শুরুতেই যে নিউক্লিয়ার ফ্যামিলি ইত্যাদি নিয়ে বলছিলাম না, আমি এটার একদম পক্ষপাতী নই। মানে আমি একা একদম থাকতে পারি না, ওই 2-3 জন আমি একদম পারি না। মানে ছোটবেলা থেকে তুই কিচির মিচির চিৎকার চেঁচামেচি, মা মারছে, এই করছে সেই করছে, ওখানে ভাই বোন চেঁচাচ্ছে, এটা দেখে অভ্যস্ত তো। ধরো বাড়ির সব কাকু কাকিমারা, এই কাকিমারা, আমার ঠাকুমা মাঝে বসে রয়েছে, আমার মা, 3 কাকিমা, বাচ্চারা, আমরা সবাই একসাথে বসে 10:30 বাজলো, কাহানি 10টায় কাহানি ঘর ঘর কি শুরু হলো, তারপর 10:30টায় কিউ কি সাজবি কবি বৌতি শুরু হলো, একসাথে বসে দেখছি। সিরিয়াল চলতে চলতে আমি একটা ভাইয়ের মাথায় চাটি মেরে নিলাম, সে আমার মাকে বললো, মা আবার সিরিয়ালে বিজ্ঞাপন দেখে লাঠি আনতে ছুটলো আমাকে পেটাবে বলে। এই যে ব্যাপারগুলো না, এগুলো দেখে দেখে অভ্যস্ত তো। তো আজকের দিনে একাকিত্বটা আমার বড় খারাপ লাগে। ফলে আমি চাই না এমন কেউ লাইফ পার্টনার হোক যে আরো একাকিত্বের দিকে ঠেলে দেবে, আমি এটা চাই না। এইটুকুনি আমার চাওয়া, এর বাইরে কিছু নেই। এবার চাওয়া তো চাওয়া নট ইকুয়ালস টু অলওয়েজ পাওয়া, ঠিক আছে, সব তো হয় না, এবং কুমারটুলিতে অর্ডার দেওয়া যায় না। তো মানে ভগবানকে প্রার্থনা করি সবসময় আমার এই জায়গাটা ঠিক থাকুক। তাহলে মোটামুটি আমরা একটা সাম আপ করি এবার শেষের দিকে গিয়ে। হ্যাঁ, সাম আপটা এরকমই করি যে দেবাংশু খুব সুন্দর করে তার রাজনৈতিক জীবন চালাচ্ছে, খুব সুন্দর করে তার ব্যক্তিগত জীবন চালাচ্ছে, বাবাকে সে নিয়ে অনেকদিন আগেই চলে এসছেন, যেটা আমরা জানতাম না, এখন জানলাম, এবং নিজেও একটা কাজ করছে, এবং সবচেয়ে যেটা বিশেষ কথা, সেটা যেটা এখানে দেবাংশ আমার এখানে ওপেন আপ করলো, সেটা হচ্ছে ও বিয়ে করতে চায় এখন, এবং আমাকে বলে দিয়েছে সম্বন্ধ দেখতে, মেয়ে দেখতে। এবং মানে একটু বলে রাখি, এখনই বিয়ে করতে চাই ব্যাপারটা এরকম নয়, বিয়ে হয়তো 1-1.5 বছর পরে করবো, কিন্তু মানে এখন কারোর সাথে পরিচয় হলে অসুবিধা নেই, কারণ তাকে আরো জেনে শুনে নেওয়া যাবে। তার মানে ও রেডি বিয়ের জন্য, ঠিক আছে। এইটা যে একটা একটা দুর্দান্ত খবর আমার চ্যানেলে ব্রেক হলো, এটাতে আমি খুব খুশি দেবাংশু। এবং দেবাংশু বিয়ে করতে চায়। তুমি 1-1.5 বছর কি সময় নিচ্ছ এই ইলেকশনটার জন্য 26-এ? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, ইলেকশনের পরে ও ডেফিনেটলি বিয়ে করতে চায়, এবং আমিও চাই ওর বিয়েতে নেমন্তন্ন খেতে। এবং এই বলে আমার আজকের এই অসাধারণ একটা সুন্দর গল্প যেটা দেবাংশু আমাকে উপহার দিল, সেটা শেষ করি। এবং আশা করি আপনাদেরও খুব ভালো লাগলো, আপনারা ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন, আর দেখুন দেবাংশু কবে বিয়ে করে, একটু অপেক্ষায় থাকি আমরা সবাই। নমস্কার। নমস্কার, নিবেদিতাদির চ্যানেল, আপনারা যে চ্যানেলে এখন এই ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিবেদিতাদির পাশে থাকবেন। তার অনেক অভিজ্ঞতা, বিশেষ করে এন্টারটেনমেন্ট জগতের তার অনেক অভিজ্ঞতা, এবং সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজ উদ্যোগে একটা চ্যানেলকে এতদূর দাঁড় করিয়েছেন। আমরা সবাই মিলে সহযোগিতা করি তাকে, এবং তিনি যেন আরো ইন্ডাস্ট্রির ভেতরকার খবর আমাদের কাছে এনে দিতে পারেন। আমি জানি না, আপনারা অনেকেই হয়তো ইন্টারেস্টেড এই সমস্ত বিষয় নিয়ে, এবং আমার মতো রাজনীতির লোককেও তিনি কেন ডেকেছিলেন আমি জানি না, তবে আমি থ্যাঙ্কফুল তার কাছে, তিনি আমাকে ডেকেছেন, প্ল্যাটফর্ম দিয়েছেন আপনাদের কাছে বলার জন্য। তো এরকম আরো প্ল্যাটফর্ম যেন আরো অনেকে পান নিবেদিতাদির কাছে, এবং এই চ্যানেলটা আরো ফ্লারিশ করুক, আপনাদের প্রত্যেকের সহযোগিতা থাক, এবং নিবেদিতাদির এই চ্যানেল বাংলার 1 নম্বর এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে হয়ে উঠুক, পডকাস্ট চ্যানেল হিসেবে হয়ে উঠুক, এটা আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন, এবং বাংলার থেকে একটা বড় চ্যানেল আগামী দিনে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করুক নিবেদিতাদির হাত ধরে। এটা আমরা যেন প্রত্যেকে নিবেদিতাদির পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করে এগিয়ে দিতে পারি। থ্যাংক ইউ।